আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভূত.com স্টুডিও FM চ্যানেলে। আজ এই মুহূর্তে আমাদের সাথে আছে আমাদের অত্যন্ত প্রিয় আফনান ভাই। তিনি আজ মোট 2টি ঘটনা পড়ে শোনাবেন। তাহলে এখন আমরা চলে যাচ্ছি আফনান ভাইয়ের প্রথম ঘটনায়। চলুন সেই ঘটনাটি শুনে আসি। যারা অ্যাম্বুলেন্স রিলেটেড ঘটনা শুনতে পছন্দ করেন, আবার যারা হসপিটাল রিলেটেড ঘটনা শুনতে পছন্দ করেন, আমার মনে হয় তাদের জন্য এই ঘটনাটি একটি পারফেক্ট কম্বিনেশন হবে। কেন হবে? এই ঘটনার মধ্যে এই দুই জায়গার ভয়ানক বর্ণনাই রয়েছে। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি যখন ঘটে তখন সময়টা ছিল 2012। এই যে হাফেজউদ্দিন, মানে যিনি ওস্তাদ, উনি তখন সবে অ্যাম্বুলেন্স চালানো শুরু করেছেন। উনি যখন দেখলেন যে ওনার আশেপাশে যারা অ্যাম্বুলেন্স চালক রয়েছেন তারা বেশ ভালোই উপার্জন করেন, পরিশ্রম কম, উপার্জন বেশি, এই কারণে উনি একটি মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করেন। এখন যেরকম অনেক দুর্দান্ত সমস্ত অ্যাম্বুলেন্সগুলো দেখা যায়, যেগুলো অ্যাম্বুলেন্সের জন্যই তৈরি করা হয়েছে, তো ওই সময় কিন্তু বিশেষ করে 2012 সালে এগুলোও ছিল, তবে এত ব্যাপক আকারে ছিল না। তখন এই সমস্ত উন্নত মানের অ্যাম্বুলেন্সগুলো আসছে কেবল। অধিকাংশ ক্ষেত্রে বা এখন এটা দেখা যায় যে বড় বড় মাইক্রোবাসগুলোকে বা ছোট মাইক্রোবাসগুলোকে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করা হয়। ওনার মাইক্রোবাসটা মূলত অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করা হয়েছিল। প্রথমে যাত্রী টানতো, পরবর্তীতে এটাকে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করা হয়। তো মূলত উনি ঢাকা মেডিকেলের সামনেই ট্রিপ মারার জন্য অপেক্ষা করতেন, যেটা এখনো দেখা যায়। ঢাকা মেডিকেলের সামনে অসংখ্য অ্যাম্বুলেন্সগুলো দাঁড়ানো দেখা যায়। উনিও এরকমটাই করতেন। তবে কখনো যে টুকটাক ঘটনা ঘটতো না তার সাথে, বিষয়টা এরকম না, ঘটতো, তবে এগুলোকে উনি পাত্তা দিতেন না। রাত 10টার কাছাকাছি হঠাৎ করে ওনার পরিচিত এক ওয়ার্ড বয় ওনাকে ফোন করেন। তো উনি জরুরি বিভাগ যেটা, সেখানে যান। সেই ওয়ার্ড বয় বের হয়ে আসেন, এসে বলেন যে ভাই, আপনি তো পরিচিত লোক, আপনাকে একটা ট্রিপ দিতে চাই। এটা পাবনার সাথিয়া উপজেলার একটা গ্রামে যাবে। তখন উনি জানতে পারলেন যে এটা মূলত সুস্থ রোগী নয়, বরং এই রোগীটা মারা গিয়েছে, মানে লাশ নিয়ে যেতে হবে। ওই ওয়ার্ড বয় লাশের সাথে থাকা বা সাথে আসা ওই ব্যক্তির ছোট ভাই, মানে ওই লাশ যার, তার ছোট ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেন। তো তার সাথে কথাবার্তা হয়। ওয়ার্ড বয় কিন্তু ওই হাফেজউদ্দিন ওস্তাদকে বারবার বলে দিয়েছিলেন যে ওস্তাদ, একটা বিষয় সাবধান, আপনি আল্লাহর নাম নিতে নিতে গাড়ি চালাবেন, আর খুব জরুরি প্রয়োজন ছাড়া কোথাও থামবেন না, আর ঠিকঠাক মতো যাবেন, ফেরার পরে আমাকে এবার জানাবেন যে ঠিকঠাক মতো ফেরত আসছেন, নাহলে আমি একটু চিন্তায় থাকবো। তখন এই হাফেজউদ্দিন, যিনি ওস্তাদ, উনি বললেন যে আরে মিয়া, কি বলো, এই লাশ টানার কাজ তো একদম যে নতুন করতেছি তা তো না, এর মধ্যে তো বছরখানেক পার হয়ে গেছে, আর টুকটাক ঘটনা তো ঘটেই রে ভাই। এগুলো নিয়ে এত উদ্বিগ্ন হলে, এত ভয় পেলে তো এই অ্যাম্বুলেন্স চালানো যাবে না। এগুলা জেনে বুঝেই অ্যাম্বুলেন্স চালাতে নামছি, আর এ সমস্ত ঘটনা ঘটে তা আমি জানি। এখন দ্রুত লাশটার যে সমস্ত ফর্মালিটিস আছে শেষ করে বুঝাই দাও, চলে যাই। যেহেতু সাথিয়া যাইতে হবে, পথ তো একদম কাছে না, যমুনা সেতু পার হয়ে যেতে হবে। অল্প সময়ের মধ্যেই মোটামুটি লাশের যে ফর্মালিটিসগুলো ছিল হসপিটাল কর্তৃপক্ষ সেটা সম্পূর্ণ করে লাশটা বুঝিয়ে দেন। এরপর ওয়ার্ড বয়ের সহযোগিতাতেই ওই লাশের সাথে আসা তার ছোট ভাই, তারপর ওয়ার্ড বয়, তারা ধরে অ্যাম্বুলেন্সে লাশটি তুলে দেন। অন্য কোনো আত্মীয় স্বজন ছিল না, শুধু ওই লাশের সাথে থাকা ওই ছোট ভাই তিনি ছিলেন। তিনিও কিন্তু ড্রাইভার সাহেবকে বারবার বলে দিয়েছিলেন যে ভাই, আপনি কিন্তু খুব জরুরি প্রয়োজন ছাড়া, জরুরি প্রয়োজন বলতে ওয়াশরুমে যাওয়ার দরকার হয়েছে, ক্ষুধা লেগেছে, এই সমস্ত কারণে গাড়ি থামানো যাবে, তবে সেটা মানুষজনবিহীন কোনো জায়গায় না, আর আমি না বলা পর্যন্ত কোথাও কোনো গাড়ি থামাবেন না। হাফেজউদ্দিন যিনি, উনিও সম্মতি দিলেন, ঠিক আছে ভাই চলেন। লাশটা পেছনে রাখা হয়েছে, আর তার পাশেই ছোট ভাই বসে আছে।
ওনার কাছে ছোট একটা কোরআন শরীফ ছিল, উনি সেটা পড়ছিলেন, বিভিন্ন দোয়া দুরূদ পড়ছিলেন, গুনগুন করেই উনি পড়ছিলেন। তো এভাবেই চলছে। এছাড়া কিন্তু গাড়িতে অন্য কোনো লোক ছিল না, মানে ওনার যে হেল্পার থাকবেন বিষয়টা এরকম ছিল না আর কি। উনি একাই তখন ছিলেন, হাফেজউদ্দিন আর লাশের সাথে আসা সেই ছোট ভাই। তো গাড়ি ঠিকঠাক মতোই ঢাকার যে এরিয়াটা এটা পার করে, সাভার এরিয়া পার করে, গাজীপুর এরিয়া পার করে, টাঙ্গাইল পার হয়ে যখন যমুনা সেতুতে উঠবে বা উঠে গেছে, তখন থেকেই মূলত সমস্যাটার সূত্রপাত হয়। হঠাৎ করেই এই হাফেজউদ্দিন ওস্তাদ উনি ওনার গাড়ির লুকিং গ্লাসে একটা দৃশ্য দেখতে পান। গাড়ি কিন্তু তখন যমুনা সেতুর উপর দিয়ে চলছে, আশেপাশে কিন্তু অনেক গাড়িও আছে, এরই মধ্যে একটা ট্রেনও পার হয়ে গেল, এটা উনি দেখলেন। উনি খেয়াল করলেন যে গাড়ির একদম পেছন সাইডে মনে হচ্ছে যে সোনালী রঙের টাইপের কোন একটা কাপড় উঠছে। যদি পেছন দিকে কোনো কাপড় বাঁধা থাকে এবং গাড়ি চলতে থাকে, তখন কাপড়গুলো যেভাবে উঠতে থাকে ঠিক ওই রকম। অনেক সময় দেখা যায় লাশের গাড়ির সাথে একটা লাল কাপড় বাঁধা থাকে, যাতে করে পেছনে থাকা কোনো গাড়ি বুঝতে পারে যে এটা লাশের গাড়ি। আবার লাশের গাড়িগুলো সাধারণত দেখা যায় যে ট্রাফিক পুলিশ সাধারণত ছেড়ে দেয়, দ্রুত ছেড়ে দেয়, এটা বোঝানোর জন্যই মূলত লাল কাপড় বেঁধে দেওয়া হয়। কিন্তু ওনাদের গাড়িতে কোনো লাল কাপড় বাঁধা না থাকলেও পেছনে কেন এই কাপড়টা চলে আসলো, ঘটনাটা কি? প্রথমে এই হাফেজউদ্দিন ওস্তাদ উনি চিন্তা করলেন যে আমার গাড়ির মধ্যে কি এই টাইপের কোনো কাপড় ছিল না, তো এরকম তো কোনো কাপড় ছিল না। তাহলে উনি লুকিং গ্লাসে কেন ওই কাপড় উঠতে দেখছেন? উনি আবার ওই যে পেছনে থাকা ছোট ভাইকে বললেন যে ভাই, আমি তো দেখছি লুকিং গ্লাসে যে পেছনে একটা কাপড় উঠছে, দেখেন তো ঠিকঠাক আছে কিনা, পেছনে আসলে কোনো কাপড় উঠছে কিনা। তখন ওই ছোট ভাই কোরআন শরীফ পড়া থামিয়ে উনি আবার উকি দিয়ে দেখার চেষ্টা করলেন। তো উনি বললেন যে না তো ভাই, কোনো কাপড় তো উঠছে না, আপনি যেহেতু লুকিং গ্লাস এটা দেখতে পাচ্ছেন, সুতরাং আপনি এই দিকে তাকায়েন না, এদিকে খেয়াল করেন না, আপনি সোজা গাড়ি চালিয়ে যান। তো উনি এই কথা মেনে নিলেন, সোজা গাড়ি চালানো শুরু করলেন। যথারীতি অল্প সময়ের মধ্যেই যমুনা সেতু পার হয়ে গেলেন। যমুনা সেতু পার হওয়ার পর বিভিন্ন হাইওয়ের যে রেস্টুরেন্টগুলো সেগুলো কিন্তু রয়েছে। তখন এমন একটা রেস্টুরেন্টে ওনারা গাড়ি থামালেন। গাড়ি থামানোর পর হালকা নাস্তা সেরে নিলেন, ওয়াশরুমে গেলেন, হাত মুখ ধুয়ে নিলেন, অজু করে নিলেন সবাই। এরপর আবার গাড়ি চালানো শুরু করলেন। তো যখন গাড়ি চালানো শুরু করেছেন, তখন এই যে ড্রাইভার সাহেব উনি বলছেন যে এদিক দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে সাথিয়া যাওয়ার জন্য, বনপাড়া হয়ে যেতে হবে। তখন কোনোভাবেই এই যে লাশের যে ছোট ভাই সে রাজি হচ্ছে না, বলছে না ভাই, ওইদিক দিয়ে যাওয়া যাবে না, সমস্যা আছে, আপনি বুঝতে পারছেন না, আমি এত কিছু বলতে আপনাকে এখন পারবো না, আপনি ওই পথ দিয়ে যায়েন না, আমি যেই পথ দিয়ে যেতে বলি সেটা দিয়ে আপনি যান। এখন ড্রাইভার সাহেব বলছে যে ওইটা তো আরো তাড়াতাড়ি যাওয়া যাবে, যেহেতু আপনি বিভিন্ন সমস্যার কথা বলছেন, তাহলে তো এই পথ দিয়ে গেলেই সুবিধা হয়। কিন্তু না, ওই ছোট ভাই কোনোভাবেই সেটা মেনে নিচ্ছেন না, বলছে না ভাই, ওই পথে আরো বিপদ হতে পারে, আপনি ওই দিক দিয়ে যাবেনই না, আমি যে দিক দিয়ে যেতে বলি ওই দিক দিয়ে যান। তখন কি আর করা, ছোট ভাইয়ের কথাই মেনে নিয়ে ড্রাইভার সাহেব হাফেজউদ্দিন উনি সেই পথেই গাড়ি চালাতে শুরু করেন। মূলত ড্রাইভার সাহেব যেই জায়গাটাতে যেতে চেয়েছিলেন, মানে যেই রাস্তা দিয়ে, সেটা হলো হাটিকুমড়া থেকে বনপাড়া ওঠা যায়, শর্টকাট একটা রাস্তা। কিন্তু ওই লাশের ছোট ভাইয়ের আপত্তিতে উনি আর ওই দিক দিয়ে যান নাই, যেহেতু গাড়ি ভাড়া করছেন ওনারা, ওনাদের কথাই শুনতে হবে, এরকম একটা বাধ্যবাধকতা তো রয়েছেই। এই কারণে ওনারা চলন বিলের সাইড দিয়ে যাওয়া শুরু করলেন। তো যখন যাচ্ছিলেন হঠাৎ একটা নির্জন জায়গায় চলে আসলেন। নির্জন জায়গা বলতে দিনের বেলা ওই দিক দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করে, বিশেষ করে রাতের বেলাও যে চলে না তা না, তবে রাতের বেলা নাইট কোচগুলো চলাচল করে। হঠাৎ করেই আকাশে মনে হলো বিজলি চমকে উঠল। বিজলি চমকে উঠতেই পারে, সময়টা এরকম মে মাস ছিল, মে মাসের মাঝামাঝি এরকম একটা সময় আর কি, 2012 সালের। তখন তো আকাশে মেঘ থাকা বা বৃষ্টি থাকা অনেকটাই স্বাভাবিক আর কি। তো এই চিন্তা করে বিষয়টাকে ওনারা অস্বাভাবিকভাবে নেন নাই। কিন্তু এরপর যেটা ঘটা শুরু করে,
এটাতে ড্রাইভার সাহেব এবং ভেতরে থাকা লাশের ছোট ভাই খুব চমকে যান। হঠাৎ করে কি হয়, এই মাইক্রোবাস তথা অ্যাম্বুলেন্সের সামনে যে কাঁচ রয়েছে, এই কাঁচের উপর ধপাস করে এসে একটা কাক পড়ে। তবে দেখে মনে হচ্ছিল কাকটা মৃত। কাকটাকে কিভাবে সরানো যায়? তখন গাড়ির সামনে কিন্তু আমরা দুটো স্টিক দেখতে পাই। বৃষ্টি হলে এই স্টিকটা একবার এপাশে যায়, একবার ওপাশে যায়। এটা একটা বিশেষ নাম রয়েছে। তো ওইটা দিয়ে ওই কাকটাকে উনি সরাতে সক্ষম হয়েছিলেন। যদিও বা ওই জিনিসটা তো খুব হালকা, আর কাকের বডি তো ভারী, তারপরেও এটা সম্ভব হয়েছিল আল্লাহর রহমতে। সমস্যা দেখা দিল প্রথম কাকটা সরানোর পর আর একটা কাক এসে গাড়ির কাচের উপর ধবাস করে পড়ল। এটাও মৃত কাক, নড়াচড়া করছে না। এবারও উনি চেষ্টা করলেন সেটাকে সরিয়ে দেওয়ার। সেটাকে সরানোর আগেই আবার আর একটা কাক এসে পড়লো। মনে হচ্ছে কেউ মৃত কাকগুলোকে ছুঁড়ে ছুঁড়ে গাড়ির কাচের উপর ফেলছে, আর যে ফেলছে সে গাড়ির থেকেও দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু সামনের দিকে এগোলেও তার মুখমণ্ডল বা বডিটা মনে হচ্ছে যে গাড়ির দিকে ঘোরানো, অর্থাৎ পিঠটা পেছন দিকে। ওই অবস্থায় হাতে মনে হচ্ছে কাক নিয়ে নিয়ে গাড়ির সামনের কাচের উপর ছুঁড়ে মারছে, কিন্তু কে মারছে এটা দেখা যাচ্ছে না। তবে কেউ একজন মারছে, এটা স্পষ্ট। এভাবে একটা না দুটা না, প্রায় 20 থেকে 25টি মৃত কাক এসে গাড়ির কাচের উপর পড়েছে। আর এত জোরে জোরে রানিং গ্লাসের উপরে এই ভারী জিনিস পড়ার কারণে গ্লাসে ফাটল দেখা দেয়। তবে ফাটল দেখা দিলেও কাচ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় নাই, গাড়ি চালানো যাচ্ছিল। তো এরকম করতে করতেই ওনারা দাসুরিয়া মোড়ের কাছে চলে আসেন। আর ভেতর থেকে কিন্তু সেই ছোট ভাই বারবার বলছে, উনি কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন, আর মাঝে মাঝে বলছেন, ভাই খবরদার গাড়ি কিন্তু থামায়েন না, গাড়ি থামালে আপনিও শেষ, আমিও শেষ, সব শেষ, এখানেই আমাদের লাশ হয়ে যেতে হবে। তো উনি গাড়ি থামাচ্ছেন না। এক পর্যায়ে দাসুরিয়া মোড়ে আসার পর ওখান থেকে একটা শর্টকাট রাস্তা রয়েছে। তখন ওই ছোট ভাই বলেন যে এখন আমরা এই শর্টকাট রাস্তায় যাব। তবে এবারে উনি গাড়ি থামাতে বলেন ওই ছোট ভাই। থামানোর পর উনি গাড়ি থেকে নামেন, গাড়িতে বিভিন্ন দোয়া দুরুদ করে ফু দেন। এই ড্রাইভার সাহেব মানে এই হাফিজউদ্দিন সাহেব তার শরীরে ফু দেন, নিজের শরীরেও উনি ফু দেন। এরপর আবার গাড়িতে ওঠেন, এবার আল্লাহর নামে গাড়ি চালান। আর ইতোমধ্যে কি হয়েছে যে এই সমস্যা যেহেতু শুরু হয়েছে, ওনার যে আত্মীয় স্বজন ছিল, এই লাশের সাথে আসা যে ছোট ভাই, তাদের যে আত্মীয় স্বজন ছিল তাদেরকে মোবাইল ফোনে কল করে এগিয়ে আসতে বলেছেন। তাদের তো বাইক আছে, যার যার বাইক আছে, এরকম 5-6টা বাইক নিয়ে এগিয়ে আসতে বলেছেন। কোন পথ দিয়ে আসবেন সেটাও বলে দিয়েছেন, যে পথ দিয়ে এখন গাড়িটা এগিয়ে যাবে সেই পথে তাদেরকে আসতে বলা হয়েছে। তো এরপর গাড়ি চলা শুরু করে। চলতে চলতে এমন একটা জায়গায় গাড়ি চলে আসে যে এই রাস্তাটা একদম বরাবর চলে গেছে, মানে সোজা চলে গেছে। রাস্তার দুই ধারে অনেক ধানি জমি রয়েছে, ওই দিক দিয়ে গাড়ি চলা শুরু করেছে। এখন নাকি এই রাস্তার অনেক উন্নতি হয়েছে, তবে 2012 সালে কিন্তু এতটা উন্নত ছিল না সেখানে। গাড়ি চলছে চলছে, হঠাৎ করে এই হাফিজউদ্দিন সাহেব একটা দৃশ্য দেখতে পান। এই একই দৃশ্য কিন্তু ওই লাশের সাথে থাকা ছোট ভাইও দেখতে পেয়েছেন। দেখা যায় যে একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা আস্তে আস্তে খুব স্লো হেঁটে হেঁটে রাস্তা পার হচ্ছে। দূর থেকে গাড়ির আলোতে এই দুইজনকে দেখতে পেয়ে গাড়ির স্পিডটা স্লো করে দিয়েছেন। তখন এই যে ছোট ভাই বলছেন যে ভাই গাড়ি চালান, গাড়ি চালান, গাড়ি থামাবেন না, এগুলোর গায়ের উপর দিয়ে চালিয়ে দেন। তখন এই হাফিজউদ্দিন সাহেব বলছেন, কি রে ভাই, কি কথা বলেন এগুলা, এই দুইজন বৃদ্ধ লোকের উপর দিয়ে আমি গাড়ি চালাই দেব, এটা তো হয় না। তখন ওই ছোট ভাই বলছেন যে না ভাই, আপনি যেটা দেখছেন সেটা ঠিক না, এরা বৃদ্ধ নয়, এরা আমাদেরকে মারার জন্য আসছে, চালান চালান। এখন হয় কি যে হাফিজউদ্দিন সাহেব উনি এই বিষয়টা মেনে নিতে পারছিলেন না, যেটা কিভাবে সম্ভব, এতক্ষণ যেটা হচ্ছিল, কিন্তু আমি কিভাবে জলজান্ত দুটো মানুষের গায়ের উপর দিয়ে গাড়ি উঠাই দিই, আর এরপরে এখানে হই হট্টগোল বেঁধে যাবে, তখন তো পাবলিকে এসে গণপিটুনি দিয়ে মেরে ফেলবে, সব শেষ।
উনি যেটা করেছেন সেটা হচ্ছে গাড়ির স্পিড কমিয়ে দিয়েছেন, কমাতে কমাতে একটা পর্যায়ে এসে উনি গাড়ি সম্পূর্ণরূপে বন্ধ করে দেন বলতে গাড়িটা দাঁড় করিয়ে ফেলেন। তখন কিন্তু ওই বৃদ্ধা রাস্তার মাঝখানটা পার করে ফেলে একটু এগিয়েছেন, মানে একদম রাস্তার মিডিলে এটাও বলা যাবে না, বাম পাশ থেকে ডান পাশে আসছিল, মিডিল পার হয়ে আরো একটু ডান পাশের দিকে চলে গিয়েছেন। আর তখন এই দুইজন থেমে যায়, রাস্তার পার হয় না। তখন গাড়ির দিকে ঘুরে এই দুইজন একসাথেই হেসে দেয়, একজন পুরুষ একজন মহিলা বৃদ্ধ। আর যখন হেসে দিয়েছে তখন আরো একটা দৃশ্য এই হাফিজউদ্দিন সাহেব এবং ওই ছোট ভাইও দেখতে পায়। তারা দেখতে পায় যে এই দুইজনের মুখে কোনো দাঁত নেই, আর যখন হেসে দিয়েছে মুখমণ্ডলটা স্বাভাবিকের তুলনায় বেশ বড়ই। আর যেহেতু গাড়ির সামনের লাইটগুলো জ্বলছিল, কেউ যদি মুখটা বড় করে হেসে দেয় তাহলে কিন্তু মুখের মধ্যে জিহবা এটা তো দেখা যাবে, কিন্তু না, মনে হচ্ছিল তাদের মুখের মধ্যে দাঁত তো নাই, আর মুখের মধ্যে গভীর নিকষ কালো অন্ধকার। হেসে দেওয়ার পরপরই তারা মনে হলো খুব দ্রুত রাস্তার ডান পাশ দিয়ে নেমে মাঠের মধ্যে চলে গিয়ে ভ্যানিশ হয়ে গেল। তখন ওই ছোট ভাই বলছে যে ভাই, আপনাকে বললাম যে গাড়ি থামায়েন না, তারপর আপনি গাড়ি থামাইলেন, এখন দ্রুত গাড়ি চালান। তখন হাফিজউদ্দিন সাহেব যখন গাড়ি স্টার্ট আবার দেবেন, ইতোমধ্যে কি হয়েছে, স্টার্ট যে কখন বন্ধ হয়ে গেছে এটা কিন্তু হাফিজউদ্দিন সাহেব বুঝতে পারেন নাই, অথচ সামনের লাইট জ্বলছে, কিন্তু সামনে দুটো লাইট জ্বলছে কিন্তু স্টার্ট বন্ধ হয়ে গেছে। উনি আবার গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু গাড়ি আর স্টার্ট নেয় না। উনি বারবার চেষ্টা করছেন, দেখলেন ফুয়েল ঠিক আছে কিনা, মোবিল ঠিক আছে কিনা, অন্য কোনো সমস্যা হয়েছে কিনা। উনি গাড়ি থেকে নেমেও চেষ্টা করেছেন, কিন্তু দেখলেন সব ঠিক আছে, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না। এদিকে সেই ছোট ভাই আরো বেশি করে দোয়া দরুদ পড়া শুরু করে দেন, চিৎকার করে দোয়া দরুদ পড়া শুরু করে দেন। একটা পর্যায়ে এসে গাড়ি স্টার্ট নেয়, গাড়ি চলতে থাকে। এদিকে মাঝে মাঝেই সেই ছোট ভাই ফোন করে জানছিলেন যে ওই বাইকে যারা আছেন, যারা আসছেন, তারা কত দূর আছেন। বিশেষ করে ওই বাইকের পেছন দিকে যারা বসে আছে তাদের নাম্বারে ফোন দিয়েছে, কারণ যিনি গাড়ি চালাচ্ছেন উনি তার ফোন রিসিভ করতে পারবেন না। তো দেখা যাচ্ছে যে তারা একটু আগে বের হয়েছে, খুব যে বেশিটা পথ আগাতে পেরেছে বিষয়টা এরকমও না, কারণ তাদেরকেও তো বাড়ি থেকে বের হয়ে আসতে হবে। আর হঠাৎ করে ফোন দিয়েছে, সবার তো বাইক রেডিও না, আর একা কাউকে আসতে নিষেধ করেছেন, 4-5টা বাইক বা 5-6টা বাইক নিয়ে আসতে বলেছেন। এই জন্য তারা তো ওইভাবে ম্যানেজ করে বের হবে, একটু সময় ব্যাপার, এটা তো বোঝাই যায়। তো গাড়ি চলা শুরু করেছে আবার আল্লাহর রহমতে। তবে এবার আরো একটা সমস্যা দেখা দেয়। এবার হাফিজউদ্দিন সাহেব এবং এই যে লাশের সাথে থাকা ছোট ভাই, এরা দুইজনই ফিল করছে গাড়ি মনে হচ্ছে যে চলন্ত অবস্থায় 2-3 হাত উপরে উঠে যাচ্ছে, আবার ধরাম করে পড়ছে, আবার কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর 2-3 হাত উপরে উঠে যাচ্ছে, আবার ধরাম করে পড়ছে। এইরকম অবস্থা হচ্ছে, মানে শূন্যে উঠে যাচ্ছে আবার পড়ছে। এই দৃশ্য চলতে চলতেই আরো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। সেটা হচ্ছে হঠাৎ করেই দেখা যায় ওই যে একটু আগে যেই দুই বৃদ্ধ, একজন বৃদ্ধা রাস্তা পার হলো, হাফিজউদ্দিন সাহেব দেখছে এই দুইজন শূন্যে ভেসে ভেসে কোত্থেকে এসে যেন গাড়ির দুই পাশে এসে পড়েছে। মানে একজন গাড়ির এই পাশে আর একজন গাড়ির ওই পাশে এসে টিকটিকির মতো এসে গাড়ি ধরে ফেলেছে, এবং মনে হচ্ছে এরা গাড়ির দুই পাশ ভেঙে ভেতরে ঢুকবে। বেশ কিছুক্ষণ চেষ্টা করলো, পারলো না। যখন উনি লুকিং গ্লাসে দেখতে পেলেন এরা টিকটিকির মতো বেয়ে বেয়ে গাড়ির পেছনে চলে আসছে। পেছনের যে ডালাটা থাকে আর কি, এই ডালাটা তারা খোলার চেষ্টা করছে। মূলত প্রথমে মাইক্রোবাসের এক পাশে একটা দরজা ছিল, সেটা খোলার চেষ্টা করেছে, আর ওই পাশটাতে দরজা ছিল না, এই জন্য সে খুলতে পারে নাই। কিন্তু পেছন দিকে আর একটা ডালা থাকে যেটা খোলা যায়, বিশেষ করে অ্যাম্বুলেন্স গুলোতে এটা থাকে, অন্য গাড়িতেও থাকে। তখন এই জিনিসটা খুলতে তারা সক্ষম হয়। যখন এটা খুলেছে, খোলার সাথে সাথে এই দুটা অবয়ব হিড় হিড় করে গাড়ির ভিতরে ঢুকে পড়েছে। আর তখনই এই যে লাশের সাথে থাকা ছোট ভাই, সে প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। এরপর তার কিছু মনে নাই। আর এমত অবস্থায় উনি দ্রুত গাড়ি হার্ড ব্রেক করে গাড়ির থেকে নেমে দিয়েছেন এক দৌড়। হঠাৎ করেই ওনার মাথায় প্রচন্ড এক আঘাত লাগে, কোনো ভারী কোনো কিছুর সাথে উনি ধাক্কা খেয়েছেন বলে মনে হয়। এরপরে ওনার আর কোনো সেন্স নাই।
ওনার যখন সেন্স ফেরত আসে তখন উনি দেখতে পান উনি একটি বাড়িতে শুয়ে আছেন, আর ওনার পাশে সেই ছোট ভাইটাও রয়েছে। ওই লাশের সাথে আসা যে ছোট ভাই সেও রয়েছে, আশেপাশে অনেক লোকই রয়েছে। তখন উনি জিজ্ঞেস করেছেন যে আমি কিভাবে এখানে আসলাম। তখন ওই ছোট ভাই প্রথমে একটু রাগান্বিত কণ্ঠেই বলেন যে ভাই, আপনাকে কতবার করে বললাম আপনি গাড়ি থামায়েন না, আপনি ওখানে থামানোর কারণেই যে বিপদে আমরা পড়েছি, এই বিপদটা একটা অপূরণীয় ক্ষতি করেছে, আর আমাদের জীবন যে চলে যায় নাই আল্লাহর কাছে এটাই শুকরিয়া। এরপর ওই ছোট ভাই বলতে থাকেন যে ওই ঘটনার পর যখন সেন্সলেস হয়ে ওনারা পড়ে গেছেন, বিশেষ করে একজন তো মাথায় আঘাত লেগে সেন্সলেস হয়ে গেছে, তার আগেই তো ছোট ভাই সেন্সলেস হয়ে গেছে। আবার হয়েছে কি, ওই যে বাইক নিয়ে যারা আসছিল তারা যখন ওই পথ দিয়ে আগাতে আগাতে এসেছে তখন দেখে যে দূরে একটা মাইক্রোবাস দেখা যাচ্ছে, কিন্তু মাইক্রোবাসের আগানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তখন ওনারা এগিয়ে যখন মাইক্রোবাসের কাছে আসছেন, দেখেন যে মাইক্রোবাসের ভেতরে ওই ছোট ভাই অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন তাকে জ্ঞান ফেরানো হয় পানির ছিটা টিটা দিয়ে। ওই গাড়ির ভিতরে পানি ছিল, সেই পানির ছিটা দেওয়া হয়। এরপর ড্রাইভার সাহেবকে খোঁজা হয়। ড্রাইভার সাহেব কাছাকাছি ছিলেন, মূলত উনি ওই পা ফসকে পড়ে গিয়েছিলেন। পড়ে যাওয়ার পর ওই মাটিতে থাকা কোনো একটা ভারী জিনিসের সাথে ওনার মাথায় ধাক্কা লাগে। মূলত উনি দাঁড়ানো অবস্থায় ধাক্কা লেগেছে, বিষয়টা এরকম না। তো ওখান থেকে তাকে উদ্ধার করা হয়, মাথায় বেশ আঘাত পেয়েছিলেন। আর গাড়ির মধ্যে কোনো লাশ ছিল না। এখন লাশ নাই, লাশ কোথায় গেল? ওনারা তন্ন তন্ন করে খুঁজতে থাকেন লাশ কোথায় গেল। এদিকে হয় কি, যারা আসছেন বাইক নিয়ে এদের মধ্যে একজন আবার গাড়ি চালাতে জানতেন। ড্রাইভার সাহেবকে গাড়িতে তোলা হয়, ছোট ভাইকেও তোলা হয়। তখন ওনারা গাড়ি আস্তে আস্তে আগাচ্ছেন এবং খোঁজার চেষ্টা করছেন কোথায় এই লাশটা নিয়ে যেতে পারে, লক্ষণ খুঁজছেন। মোটামুটি ওনারা 7 থেকে 8 কিলোমিটার খুব স্লো গাড়ি চালিয়েছেন। আর ওই যে বাইক নিয়ে যারা আসছেন ওনারাও তো পেছন পেছন আসছেন, চিন্তা করছেন কোথায় যেতে পারে, কোথায় যেতে পারে। 7-8 কিলোমিটার দূরে একটা জায়গায় দূর থেকে মনে হয়, কারণ ওনারা আবার ওই বাইক জায়গায় জায়গায় থামিয়ে বাইকের যে হেডলাইট রয়েছে এই হেডলাইটের আলোটা ওই বাইকের সামনের যেই হ্যান্ডেলটা রয়েছে এটা ঘুরিয়ে ঘুরিয়ে ধান ক্ষেত, আশেপাশে তো অনেক ধান ক্ষেত রয়েছে, সেখানে দেখার চেষ্টা করছেন। একটা জায়গায় মনে হলো একটা জায়গায় ধান ক্ষেত বেশ এলোমেলো। তো ওই জায়গাতে ওনারা অনুসন্ধানের জন্য নেমে পড়েন। ওখানে গিয়েই লাশটা পাওয়া যায়। আর লাশটা যখন পাওয়া যায়, লাশের শরীরে কোনো কাপড় চোপড় ছিল না, তবে লাশের বুকের উপরে বেশ বড় একটা গর্ত দেখা যাচ্ছিল, আর লাশের চোখ দুটো উপড়ানো ছিল। ওই অবস্থাতেই লাশ দুটো লাশটা তোলা হয়, তারপরে বাড়িতে ফেরত আনা হয়, দ্রুত দাফন কাফন করা হয়। তবে যারা গোসল করাচ্ছিলেন তারা বলেছিলেন এই লাশের মধ্যে হৃৎপিণ্ডটা নাই আর চোখ দুটোও নাই। লাশ দাফন কাফন করা হয়, আর এরপরে মূলত ওই যে ওনার জ্ঞান ট্যান ফিরেছে। তখন উনি বলেন যে আসলে ঘটনাটা কি। তখন ওই বাড়ির লোকজন, বিশেষ করে ছোট ভাই বলেন যে এই যে ব্যক্তি, ওনার ডাক নাম হচ্ছে শফিক। স্থানীয়ভাবে উনি শফিক ভিপি নামে পরিচিত ছিলেন। ভিপি বলতে যে ভাইস প্রেসিডেন্ট আর কি। তবে উনি কি কোনো কলেজের ভিপি ছিলেন না কি ছিলেন, কেন তাকে ভিপি বলা হয়, এই বিষয়ে অবশ্য এই যে যিনি ঘটনা রবি ভাইকে দিয়েছেন, লিমন ভাই, উনি বলতে পারেন নাই। তবে লোকালি তিনি শফিক ভিপি নামেই পরিচিত। তো এই যে শফিক ভিপি যিনি, উনি একজন কবিরাজের সহযোগী ছিলেন। এই কবিরাজ ওনার মৃত্যুর 17 থেকে 18 দিন আগে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করে তার বাড়িতে। তবে জানা যায় যে উনি কোনো এক সাধনা করতে গিয়ে বিপদে পড়ে মারা গিয়েছিলেন। কোনো প্যারানরমাল এন্টিটি তাকে নৃশংসভাবে হত্যা করেছে। মূলত এর পরেই এই শফিক ভিপি উনি খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। নিজের ঘরে নিরিবিলিভাবে উনি থাকতে পছন্দ করা শুরু করেন, মানুষ থেকে কম মেশা শুরু করেন আর কি, মানুষের সাথে খুব আতঙ্কগ্রস্ত হয়ে উনি পড়েন আর কি। আর কবিরাজ যে সমস্ত অপকর্মগুলো করতো উনি তার অন্যতম সহযোগী ছিলেন আর কি, উনি কাজগুলো এগিয়ে দিতেন। এখন ওনার উপর তো বিপদ আসতে পারে, এই জন্য উনি খুব নিরিবিলি জীবনযাপন করা শুরু করেন। এর মধ্যে একদিন রাতের বেলা এক চিৎকার শুনে এই শফিক ভিপির ছোট ভাই, মানে এই যে লাশের সাথে আসা যে ছোট ভাই, উনি দরজা ভেঙে তার ভাইয়ের ঘরে ঢুকে দেখেন এক বিভৎস দৃশ্য। সেটা হচ্ছে এই শফিক ভিপির
হাতের যেই অংশটা, এই অংশটা মানে পুরো কাঁধ থেকে আমাদের হাতের আঙ্গুল পর্যন্ত, দুই হাতই মনে হচ্ছে যে এটা যেই দিকে আসলে ঘুরে থাকে, আমাদের বুক বরাবর ঘুরে থাকে, এটা পিঠ বরাবর ঘুরিয়ে দেয়া। পায়ের অবস্থাও একই রকম, মনে হচ্ছে হাড় ভেঙে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে তার মাথাটাও উল্টো দিকে ঘুরিয়ে দেয়া। মাথাটা যদি উল্টো দিকে পুরো 180 ডিগ্রি উল্টো ঘোরানো থাকে, তাহলে কিন্তু কোনো মানুষের বাঁচার সম্ভাবনা থাকে না। আর এখানেই সবচেয়ে বড় অদ্ভুত ব্যাপার, সেটা হলো ওই শফিক ভিবি তখনও জীবিত ছিলেন, কথা বলতে পারছিলেন না, চোখ দুটোতে আতঙ্কের ছাপ ছিল। ওই অবস্থাতেই তাকে দ্রুত উদ্ধার করে পাবনা সদর হসপিটালে নিয়ে যাওয়া হলে তারা বলেন যে এই লোকের শরীরে হাত দেয়া যাবে না, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে হাত দেয়া গেলেও তার ঘাড়ের অংশে কোনোভাবে হাত দেওয়া যাবে না, কারণ এটা অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হবে। কারণ ঘাড় যদি এভাবে ঘুরে যায়, কারো বেঁচে থাকারই কথা না, কিন্তু উনি জীবিত আছেন। ভালো দক্ষ কোনো ডাক্তার এইটা খুব ভালো করে এমআরআই বা অন্যান্য যে সমস্ত টেস্ট রয়েছে সেগুলো করার পর তারা সিদ্ধান্ত নেবেন। আর এ লোক এখনো জীবিত আছে কিভাবে, সেটাই হচ্ছে কথা। তখন দ্রুত ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা দেন, কারণ ঢাকা মেডিকেলে তাদের এই শফিক ভিবিরই এক শ্যালক চাকরি করতেন, তার সাথে যোগাযোগ করা হয়। ওই শফিক ভিবির আত্মীয় স্বজনরা যোগাযোগ করে, তো তার পরামর্শে দ্রুত নিয়ে আসা হয়। তো ইমার্জেন্সি বিভাগে তাকে রাখা হয়। এই ইমার্জেন্সি বিভাগেরই যে ওয়ার্ড বয়, এই ওয়ার্ড বয় হচ্ছে সেই ব্যক্তি, এই ব্যক্তি যখন লাশটাকে বুঝিয়ে দিচ্ছিলেন, তখন এই হাফেজউদ্দিন, যিনি ওস্তাদ আর কি, ড্রাইভার, তাকে বলেছিলেন যে ভাই খুব সাবধান। হাফিজউদ্দিন সাহেব যখন ওখান থেকে একদিন বিশ্রাম নিয়ে গাড়ি নিয়ে আবার চলে আসেন, এই ওয়ার্ড বয়ের সাথে কথা বলেন। ওয়ার্ড বয় আরো ভয়ঙ্কর কিছু তথ্য জানায়। ওয়ার্ড বয় জানায় যে প্রথম দিন যখন এই লোকটাকে ইমার্জেন্সি বিভাগে রাখা হয়েছিল, ওই দিন ইমার্জেন্সি বিভাগে রোগীর সংখ্যা ছিল কম, এই লোক ছাড়া আর মাত্র 2 জন ছিল। আর ঢাকা মেডিকেলের যে রুমগুলো, এই রুমগুলো তো অনেক পুরনো, জানালাগুলো কিন্তু কাঠের ফ্রেমের। তো এই ওয়ার্ড বয়ের সেই দিন রাতের বেলা ডিউটি ছিল। আর এই রোগীর তখনও কিন্তু এই যে ঘাড় ঘুরিয়ে দেওয়ার মতো অপারেশন তখনও কিন্তু করার সিদ্ধান্ত ডাক্তাররা নেন নাই, যেটা কিভাবে করা যায়। তারাও এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন, কারণ ঘাড় সোজা করতে গেলেই তার মৃত্যুর সম্ভাবনা 100%ই বলা চলে। এখন কি করবেন? আর রোগীর অবস্থাও ভালো না। এক্সরে করে দেখা গেল শরীরের ভেতরকার অনেকগুলো হাড়ও ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এই রোগীর বাঁচার সম্ভাবনা খুব কম। তবে ওই রাত্রে ওই ওয়ার্ড বয় একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেছিলেন। সেটা হচ্ছে যে উনি দেখলেন, তখন তো ওই বিশেষ করে অনেক রাত্রে লাইট অনেকগুলোই বন্ধ করে দেওয়া হয়, আবছা আলো থাকে, যেহেতু রোগীরা ঘুমাবেন এই জন্য। হঠাৎ করে উনি দেখলেন যে এই যে রোগী, এই রোগীর বেডের পাশে মনে হচ্ছে কোন একটা কালো অবয়ব বসে আছে, যার হাত পা বোঝা যাচ্ছে কিন্তু চেহারা টেহারা কোনোভাবে বোঝা যাচ্ছে না। আর এই কালো অবয়বটা কি করেছে, তার হাতটা এই রোগীর মানে এই যে শফিক ভিবি সাহেবের মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। উনি দ্রুত গিয়ে লাইটের সুইচ দিয়েছেন। যখনই সুইচ দিয়েছেন তখন উনি আর কাউকে দেখতে পান না। পাশের বেডে কিন্তু এই শফিক ভিবি সাহেবের যে ছোট ভাই, সে শুয়েছিল। ওনাকে ডাক দেন, উনি ঘুমাচ্ছিলেন তখন। বলে কি হয়েছে? বলে এই তো দেখলাম। তখন এই রোগীর কাছে গিয়ে দেখা যায় যে তার মুখ দিয়ে তাজা রক্ত বের হচ্ছে। তখন দ্রুত ডিউটি ডাক্তারকে ডাকা হয়, তিনি আসেন, কোনোভাবে রক্ত বন্ধ করান। তবে সকলেই বুঝতে পেরেছিলেন যে এই রোগী আর বাঁচবে না। এই রোগীর বিষয়ে কি সিদ্ধান্ত নেবেন ডাক্তাররা তখন আসলে বুঝে উঠতে পারছিলেন না, কারণ এই ধরনের ক্রিটিক্যাল রোগীগুলো তো আসলে খুবই কম আসে। আর এই ধরনের রোগীগুলো এতক্ষণ সার্ভাইভও করে না। সাধারণত ঘাড় এভাবে ভেঙে গেলে কয়েক সেকেন্ডের মধ্যে মৃত্যু হয়, সেখানে এই রোগী এরকমভাবে বেঁচে আছেন, কয়েকদিন হয়ে গেছে। দ্বিতীয় দিন তারা সিদ্ধান্ত নেবেন, দ্বিতীয় দিনই নিতে পারেন নাই, কোনোভাবে ট্রিটমেন্ট দেয়া হচ্ছে আর কি, তখনও জীবিত আছেন, তবে কথা বলতে পারছেন না উনি। দ্বিতীয় দিন রাত্রেও ওই ওয়ার্ড বয়ের ডিউটি ছিল ওখানে। দ্বিতীয় দিন রাতের বেলা হঠাৎ করে ওই ওয়ার্ড বয় দেখতে পান যে ওয়াশরুমের যে করিডরটা রয়েছে
মানে উনি তখন অন্য সাইডে ছিলেন, তখনও ভেতরে ঢোকেন নাই। যখন একবার ঢুকেছেন তখন দেখেছেন যে রুগী সব ঠিকঠাক আছে, সবাই শুয়ে আছে রাতের বেলা, আর ওই ছোট ভাই সেও আরেকটা বিছানায় শুয়ে আছে। উনি তখন অন্য আরেকটা সাইডে গিয়েছেন, সেদিক দিয়ে যখন ফিরছেন ওয়াশরুমের করিডোরের ওখানে উনি দেখেন যে কোনো একটা রুগী অন্য আর একটা লোকের উপর ভর করে ওয়াশরুমের দিকে এগিয়ে যাচ্ছে, আর যার উপর ভর করে এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে কোনো কালো একটা অবয়বের মতো কিছু একটা। তো উনি কি করেছেন, ওনার কাছে সবসময় ছোট্ট একটা টর্চ লাইট থাকতো, এটা হয়তো বা যারা ওইভাবে ডিউটি করেন তাদের কাছে থাকে। উনি যখনই টর্চ লাইটটা ধরেছেন দেখেন যে ওই লোকের সাথে কিছুই নেই, আর সাথে সাথে ওই অবয়বটা পড়ে যায়। কাছে গিয়ে দেখতে পারেন এটা আর কেউ না, এটা হচ্ছে ওই যে শফিক ভিপি যার ঘাটটা ঘোরানো। তখন উনি তো ডাকাডাকি শুরু করেন সবাইকে, সবাই চলে আসে, তখন তাকে ওখান থেকে নিয়ে যাওয়া হয়। দেখেন যে ওনার ঘাড় কিন্তু ওই রকমই, কিন্তু উনি যখন দেখছেন তখন কিন্তু তার ঘাড়টা স্বাভাবিক মানুষের মতো ছিল। উনি তো অবাক হয়ে যান এটা কি হচ্ছে। মূলত ওই রাতটাই উনি সারভাইভ করেছিলেন, জীবিত ছিলেন। পরের দিন সন্ধ্যার পর উনি মারা যান। ওনার আসলে কোনো ট্রিটমেন্ট করার সুযোগ হয় নাই, কারণ ওনার ঘাড়ে হাত দেওয়ার মতো সুযোগ ছিল না। ওনার মৃত্যুর পরেই মূলত ওনার ঘাড়টা সোজা করা হয়েছিল। এরপরই যখন লাশটা পাবনার সাথিয়াতে নিয়ে যাওয়া হবে, তখন এই ওয়ার্ড বয় ওনার পরিচিত একজন অ্যাম্বুলেন্স চালককে ফোন করেছিলেন, যিনি হচ্ছেন এই হাফিজউদ্দিন সাহেব। তখন মূলত বলেছিলেন যে এই মানে একটু সাবধানে নিয়ে যাবেন। ওই সময় এই বিষয়টা বলেন নাই, বললে আবার গাড়ি চালানোর সময় ভয় পেতে পারেন। আর লাশের সাথে থাকা তার ছোট ভাই উনি বলেছিলেন। তো ওয়ার্ড বয়ের কাছ থেকে এই বিষয়টা শোনার পর উনি বুঝতে পেরেছিলেন যে আসলে ব্যাপারটা এরকম হয়েছে কেন। মূলত ওইখানে থাকা অবস্থাতে উনি জানতে পেরেছিলেন যারা কবিরাজ টাইপের লোক, তো বা কবিরাজের যারা সহযোগী, তাদের মৃত্যুর পর হৃৎপিণ্ড, চোখ, এগুলো এই প্যারানরমাল এন্টিটিগুলো বা পিশাচ শ্রেণীর জিনগুলো এরা নিয়ে যায়। নেয়ার পর তারা জাদুটোনা করে, জাদুবিদ্যা, তন্ত্রবিদ্যায় তারাও পারদর্শী হওয়ার চেষ্টা করে। তো এই জন্যই মূলত এই ঘটনাটি ঘটানো হয়েছিল। আর তাকেও এই কবিরাজের সহযোগী হওয়ার কারণে নির্মমভাবে মৃত্যুবরণ করতে হয়েছে, কারণ সেও এই অপকর্মের সহযোগী ছিল। তো এই ঘটনার পরেও কিন্তু এই হাফিজউদ্দিন সাহেব উনি অ্যাম্বুলেন্স চালিয়েছেন। ছোটখাটো অনেক ঘটনা তার সাথে ঘটেছে। যেমনটা হচ্ছে যে লাশ নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে লাশ গাড়ির পেছনে উঠে বসেছে। এরপর লাশের সাথে থাকা অন্যান্য আত্মীয় স্বজন চিৎকার চেঁচামেচি শুরু করেছে। তারপর গাড়ি ভারী হয়ে গেছে। এরকম অনেক ব্যাপার ওনার সাথে ঘটেছে। তবে উনি 2018 সালের শেষ দিকে এসে উনি অ্যাম্বুলেন্স চালানো ছেড়ে দেন। 2019 সালের কোন একটা সময়ে এসে উনি কক্সবাজারে একটি বড় হোটেলে চাকরি নেন। ওই হোটেলে ট্যুরিস্টদেরকে বহন করার জন্য বড় মাইক্রোবাস রয়েছে, বা কোস্টার যে ছোট ছোট মিনি বাসগুলো রয়েছে, এগুলো রয়েছে। উনি এখন সেগুলো চালান। মাঝে মাঝে কক্সবাজার এয়ারপোর্টে ট্যুরিস্ট নামলে হোটেল কর্তৃপক্ষ তাদের সার্ভিসের মাধ্যমে তাদেরকে নিয়ে আসেন হোটেলে, এটা করেন। আবার ইনানি যে মেরিন ড্রাইভ রয়েছে এদিকে নিয়ে যান। মানে ট্যুরিস্টদেরকে বহন করার কাজেই উনি এখন নিয়োজিত রয়েছেন এই হাফিজউদ্দিন সাহেব। উনি এখন আর অ্যাম্বুলেন্স চালান না। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, যারা হসপিটাল কেন্দ্রিক ঘটনা আর অ্যাম্বুলেন্স কেন্দ্রিক ঘটনা শুনতে পছন্দ করেন, আমি শুরুতেই বলেছিলাম তাদের জন্য এটা একটা পারফেক্ট কম্বিনেশন হতে পারে। আর রবি ভাইয়ের ঘটনা নিয়ে নতুন করে বলার কিছু নাই। ধন্যবাদ জানাচ্ছি হাফিজউদ্দিন ভাই, লিমন ভাই দুজনকে। আমি জানি না হাফিজউদ্দিন ভাই এই ঘটনা শুনছেন কিনা, উনি হয়তো বা শুনলে বুঝতে পারবেন। আর লিমন ভাই তো নিশ্চয়ই শুনছেন। লিমন ভাইয়ের কাছে অনুরোধ থাকবে যে হাফিজউদ্দিন ভাইকেও আজকের এই এপিসোডের লিঙ্কটা পাঠিয়ে দিতে, যাতে উনিও ওনার সাথে ঘটে যায় ঘটনাটি শুনতে পারেন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আফনান ভাইকে এত সুন্দর একটা ঘটনা আমাদের মাঝে শেয়ার করার জন্য। তো এখন আমরা চলে যাব আফনান ভাইয়ের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। মামার সাথে ঘটেছিল। মামার নাম আরিফ। ছোটবেলা থেকেই আরিফ মামা ভীষণ সাহসী আর ডানপিটে। নানিবাড়ি এলাকায় নানার কিন্তু অনেক জমি জমা, আর তার মধ্যে ধানি জমি ছিল, সবজির জমি ছিল। সবজির জমিগুলো ছিল মূলত ধানি জমির থেকে বেশ উঁচু। দেখা যেত যে শসা, মূলা, বিভিন্ন ধরনের সবজি সেখানে চাষ করা হতো।
এই সবজির জমিগুলো পাহারা দেওয়ার জন্য মামাকে রাতের বেলা ওই জমির আশেপাশে থাকতে হতো। সবজি চুরি করার জন্য কিন্তু অনেক চোর সারা রাত ঘুর ঘুর করত। আর তাছাড়া আরো একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে সেচ পাম্প বা স্যালো মেশিন এটাও তো ছিল, যার কারণে এই সেচ পাম্প দিয়ে যে পানিগুলো বের হবে এটা কোন জমিতে যাবে, কতটুকু পানি দিতে হবে, এটাও তো রাতের বেলা মেনটেন করতে হয়। এই দায়িত্বটাও কিন্তু এই আরিফ মামারই ছিল। এই কারণে এই রাতভর নির্জন মাঠেই তাকে থাকতে হতো। পাহারার জায়গার পাশেই ছিল এক বিশাল পুরনো আম গাছ। এই আম গাছ কেন্দ্রিক ঘটনা কিন্তু অনেক রয়েছে। তো যাই হোক, মামা তো রাতের বেলা এই জমি পাহারা দিচ্ছে, গাছের নিচে ঘুমায়। তো বরাবরের মতো এক রাত্রে উনি ওই গাছের নিচে নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন। ওনার যে পাহারার জায়গা, এই পাহারার জায়গার যে কাছেই ছিল ফকিরপাড়া ঈদগাহ মাঠ। মামাদের জমির থেকে 5 মিনিটের দূরত্বে এই মাঠটা। আর এই মাঠের একদম লাগোয়া রয়েছে একটা পুরনো কবরস্থান। মামা কি করতেন, মাঝে মাঝেই ওই কবরস্থানের কাছে গিয়ে জল বিয়োগ করে আসতেন। সন্ধ্যাবেলা আর কি, যেদিন ঘটনা ঘটে আর কি, সন্ধ্যাবেলা প্রতিদিনের মতোই লাঠি আর কিছু শুকনো খাবার নিয়ে তো জমিতে গিয়েছিলেন উনি। রাত তখন গভীর, চারপাশ নিঝুম, শুধু স্যালো মেশিনের একটানা শব্দ আর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। মামা তো ওই আম গাছের নিচে বসে ঘুমাচ্ছেন। হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। উনি দেখতে পান দূর থেকে ধবধবে সাদা কাপড় পরা এক দীর্ঘকায় অবয়ব তার দিকে হেঁটে আসছে। মামা প্রথমে চিন্তা করেছেন ঘুম থেকে জেগেছেন তো, চোখে মনে হয় ভুলভাল কিছু দেখছেন, কিন্তু না, উনি দেখলেন ঠিকই ওই লোকটা হেঁটে আসছে। আস্তে আস্তে লোকটা কাছে চলে আসলো, এসে গম্ভীর গলায় বলে উঠল, আরিফ, তুই এখান থেকে চলে যা। মামা ভাবলেন এই লোক নিশ্চয়ই কোনো চোর হবে, তাকে ভয় দেখাচ্ছে। মামা ভয় পেয়ে চলে গেলে তো এই লোকটা সবজি ক্ষেত থেকে ইচ্ছা মতো সবজি চুরি করে নিয়ে চলে যাবে। এই কারণে মামা পাল্টা ধমক দিয়ে বললেন যে, আপনার এখানে কাজটা কি? আমি তো আমার সবজি ক্ষেত পাহারা দিই, আপনি কি করেন? যান, আপনি আপনার কাছে যান। এই কথা শোনার পর লোকটার কথা না বাড়িয়েই ঠিক যেভাবে এসেছিল উল্টো দিকে ঘুরে হাঁটতে হাঁটতে চলে গেল। অবাক করা বিষয় হলো, বেশ কিছু দূর যাবার পর জ্যোৎস্না ভরা পরিষ্কার ফসলি মাঠের মধ্যেই লোকটা হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল। মামা বিষয়টাকে পাত্তাই দিলেন না, উনি আবার ঘুমিয়ে পড়েন। বেশ খানিকক্ষণ উনি ঘুমান। এরপর ঘুম থেকে উঠে ওই যে সেচ পাম্প, যেটা এই সেচ পাম্প দিয়ে যে পানি বের হচ্ছে, কতটুকু পানি কোন জমিতে গিয়েছে এটা দেখার জন্য যে ড্রেনগুলো রয়েছে, যেদিক দিয়ে পানিগুলো বের হয় আর কি, ওগুলো চেক করার জন্য উনি ওই দিকটাতে গিয়েছেন। যখন ওই দিকটাতে গিয়েছেন, উনি খেয়াল করেন যে পানি যেদিক দিয়ে যাচ্ছে, এই নালা বা ড্রেন আমরা যেটাই বলি, এটার এক পাশে মামার দিকে পিঠ দিয়ে কেউ বসে আছে। মনে হচ্ছে পানিতে কেউ হাত পা ধুচ্ছে। মামা তো চিৎকার দিয়ে বলে ওঠেন, এই কেউ ওখানে রে। একবার বলতেই ওই জিনিসটা উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে ধীরে ধীরে মামার দিকে ঘুরে দাঁড়ায়। তখন মামা যেটা দেখতে পান, এটা দেখার সাথে সাথে মামার রক্ত হিম হয়ে যায়। ওই জিনিসটা 10 থেকে 12 ফুট লম্বা হবে, হাড় জিরজিরে, হাত পা লিকলিকে, কিন্তু পেটটা অস্বাভাবিক রকমের বড়। আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখ। কপালে ছিল কেবল একটি মাত্র দানবীয় চোখ, আর বিভৎস তার মুখ দিয়ে অঝরে টাটকা রক্ত গড়িয়ে পড়ছে। মামা চাইছিলেন চিৎকার করতে, দৌড়ে পালাতে, কিন্তু তার শরীর পাথর হয়ে গিয়েছিল। এভাবে কতক্ষণ ছিল মামা নিজেও জানেন না। হঠাৎ ভোরের আজান পড়ার সাথে সাথে সেই বিভৎস দৃশ্যটা মিলিয়ে গেল। আসলে ওই সময় আজানের সময়ই হয়ে গিয়েছিল। মামা তো অনেকক্ষণ ঘুমিয়েছেন, এই জন্য সময়টা বুঝতে পারেন নাই। মামা কিছুটা স্বাভাবিক হন, এক দৌড়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে এসেই ঘরের দরজায় কয়েকটা ধাক্কা দিয়েই উনি একদম চুপ হয়ে যান। এদিকে ওনার এই ধাক্কা আর ওনার ডাক, একবার কি দুবার ডাক দিয়েছেন, ধাক্কাও থেমে গেল। নানা নানি তো উঠে গেছেন, তারা চিন্তা করেন কি ব্যাপার, এইভাবে ধাক্কা দিল, ডাক দিল, এরপর চুপ হয়ে গেল কেন। ওনারা উঠে দরজা খুলে দেখেন যে মামা অজ্ঞান হয়ে পড়ে আছেন। দরজার সামনে এই অবস্থা। তাড়াতাড়ি করে ধরাধরি করে ঘরে নিয়ে যাওয়া হয়, চোখে মুখে পানি দেওয়া হয়। যখন জ্ঞান ফিরছিল না, তখন সবাই পরামর্শ করে যে এখানে একটা মক্তব আছে, মক্তবে একজন ইমাম সাহেব আসেন পড়ানোর জন্য, ওই ইমামকে নিয়ে আসা হোক। সে হুজুরকে নিয়ে আসা হয়। হুজুর সে দোয়া কালাম পড়ে ফু দেওয়ার পর আল্লাহর রহমতে মামার জ্ঞান ফেরত আসে। জ্ঞান ফিরতেই ওনার তো আচার আচরণ বদলে গেল।
উনি একদম চুপচাপ, কারোর সাথে কথা বলেন না। এত ডানপিটে স্বভাবের মানুষ একদম চুপ হয়ে গিয়েছেন। আর অস্বাভাবিকভাবে উনি বেশি খাবার খেতে শুরু করেছেন। আর মাছ মাংসের জন্য জেদ ধরতে লেগেছেন আর কি, তাকে মাছ মাংসই দিতে হবে। এটা মামার সাথে একদমই যায় না। উনি যেটা পেতেন সেটা দিয়েই খেয়ে আলহামদুলিল্লাহ বলে উঠে যেতেন। আসল আতঙ্কটা শুরু হলো ওই দিন রাত 12টা থেকে। নানা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন অজু করতে বাইরে বের হয়েছেন, উনি যখন কলপারের দিকে যাবেন, এই কলপারের দিকে যাওয়ার সময় কিন্তু মামার যে রুমটা এটা পড়ে। যখন ওনার রুমের সামনে দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে মামার ঘরের ভেতর থেকে বিড় বিড় করে অস্পষ্ট কিছু শব্দ শোনা যায়। তখন নানা চিন্তা করলেন যে দেখি তো এই শব্দটা কি কারণে হয়। মামার রুমের যে জানালা ছিল, জানালাটা কিন্তু খোলা ছিল। নানা কি করেছেন, জানালার ফাঁকা দিয়ে তাকিয়েছেন ভেতরের দিকে। উনি যেই না ভেতর দিকে তাকিয়েছেন, তখন দেখেন ভয়ঙ্কর এক দৃশ্য। মামার বিছানার চারপাশে 12-13 ফুট লম্বা 3টা অবয়ব। এদের পরনে মনে হচ্ছে ধবধবে সাদা কাপড়ের মতো কিছু একটা। এই 3টা অবয়ব চক্রাকারে ঘুরছে মামার খাটের চারদিকে। তাদের হাত পাগুলো কিন্তু খুব চিকন লিকলিকে ছিল। আর তাদের প্রত্যেকের কপালে একটি মাত্র ভয়ঙ্কর চোখ। আর এই 3টা অবয়বেরই পেটটা ছিল অস্বাভাবিক রকমের বড়। নানা এই দৃশ্য দেখেই ওখানেই চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। নানার চিৎকার এবং পড়ে যাওয়ার শব্দে নানি কিন্তু বের হয়ে আসেন, কেননা নানি কিন্তু তখনও ঘুমান নাই। উনি বাইরে বের হয়ে এসে দেখেন যে নানা অচেতন হয়ে পড়ে আছেন। আর ঠিক ওই মুহূর্তে মামার ঘর থেকে 3টা ছায়া তীব্র গতিতে বের হয়ে আকাশের দিকে উঠে মিলিয়ে গেল। নানি এই দৃশ্য সহ্য করতে না পেরে উনিও জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, তবে উনি অজ্ঞান হন নাই। নানি চিৎকার চেঁচামেচির শব্দে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। সব লোক জড়ো হওয়ার পর সবাই এসে দেখেন এই অবস্থা। তখন নানাকেও ধরাধরি করে ঘরে নিয়ে যাওয়া হয়। নানি যখন ঘরে ঢুকেছেন, তখন উনি অজ্ঞান হয়ে গেছেন। ওনারও জ্ঞান ফেরানোর জন্য চেষ্টা করে লোকজন। নানিরও যখন জ্ঞান ফেরত আসে, নানিও খুলে বলেন যে কি দেখেছেন। আর নানার যখন জ্ঞান ফেরত আসে, নানাও কি দেখেছেন সেটাও খুলে বলেন। তবে নানার কিন্তু জ্ঞান এসেছিল প্রায় 1-1.5 ঘন্টা পরে। নানা যখন সব কথা খুলে বলেন, তখন তো সবাই বোঝে যে এটা তো স্বাভাবিক কোনো বিষয় না, বড় টাইপের কোনো হুজুরের কাছে যেতে হবে। তখন সবাই পরামর্শ দেন সাইফুল হুজুরের কাছে যাওয়ার জন্য। সাইফুল হুজুর ছিলেন তখনকার সময় খুব বড় একজন মাওলানা এবং রাকি। আমরা কিন্তু পূর্বের ঘটনায় এই সাইফুল হুজুরের কথাও বলেছি। তো ওনার যেই স্থানটা ছিল বাঘের ভিটা বাজারের কাছে যে আলিয়া মাদ্রাসা রয়েছে, সেখানে হুজুর ছিলেন ওই মাদ্রাসার প্রিন্সিপাল। নানা হুজুরের কাছে যান, সব কথা খুলে বলেন। হুজুর নানাকে আশ্বস্ত করে বলেন যে আসরের নামাজের পর উনি আসবেন। কথা মোতাবেক আসরের নামাজের পর ওই হুজুর চলে আসেন। উনি যখনই এই বাড়ির সীমানায় পা রাখবেন, পা রাখা মাত্রই উনি থমকে দাঁড়িয়ে বললেন যে সর্বনাশ, এই জিনিস এখানে এলো কি করে? এটা তো এখানে আসার কথা না, এটা তো কবরস্থানে থাকার কথা, এটা এখানে কেন? এগুলো তো যেখানে যায় সেই জায়গায় কবরস্থান বানায় ফেলে, ওই বাড়ির সবগুলোরে একদম মেরে কবরে পাঠিয়ে দেয়। এটা এখানে কেন? এটা তো কোনো বাড়িতে যাওয়ার কথা না, নিশ্চয়ই কোনো একটা বড় ধরনের ঝামেলা করছে এই বাড়ির লোকজন। এখন কি হয়েছে এটা তো আরো ডিটেলসে জানতে হবে, বিস্তারিত জানতে হবে। হুজুর তখন বাড়িতে আসেন, এসে বলেন যে তাড়াতাড়ি আসল রুগীর কাছে নিয়ে চলেন। মামার কাছে নিয়ে যাওয়া হয়। দেখা গেল মামা সমানে ঘুমাচ্ছেন। এই যে ঘুমিয়েছেন, সারা দিনে উনি ওঠেন নাই। অনেক ডাকাডাকি করা হয়েছে, মামা কিন্তু ঘুম থেকে ওঠেন নাই। হুজুর বলেন যে আমাকে এখনই একটা অন্ধকার ঘর দেন, আমাকে কিন্তু কেউ ডাকাডাকি করবেন না। আমি ওই ঘরে বসে মুখবির জিনদের মাধ্যমে কিছু খোঁজ খবর নেই, দেখি ঘটনাটা আসলে কি ঘটছে। তখন নানা একটি ঘর দেখিয়ে বলেন যে আপনি ওখানে যান, ওখানে আপনাকে কেউ বিরক্ত করবে না। হুজুর ওই ঘরটাতে চলে যান। মাগরিবের সময় হওয়ার আগ পর্যন্ত উনি ওই ঘরে ছিলেন। এরপর উনি মুখবির জিনদের মাধ্যমে যা জানলেন সেটা পরবর্তীতে বলার চেষ্টা করলেন। তবে হুজুরকে খুব চিন্তিত দেখাচ্ছিল। হুজুর যেটা বলেন এটা শুনে তো নানা নানি দুজনই অবাক হয়ে যান। হুজুর বলেন যে এই যে আরিফ মামা খুব বাজে একটা কাজ করতো, সেটা হচ্ছে উনি যখন ওই কবরস্থানের কাছে যেত,
ওখানে উনি যখন জল বিয়োগ করত, দেখা যেত যে ইচ্ছাকৃতভাবে কবরস্থানের যে এখানে গর্ত হয়ে গেছে, কবর ভেঙে পড়ে গেছে, এরকম কাছাকাছি জায়গায় গিয়ে ইচ্ছাকৃতভাবে জল বিয়োগ করতো। শুধু তাই না, উনি নাকি রাতের বেলা গিয়ে, খুব সাহসী মানুষ ছিল তো, রাতের বেলা গিয়ে ওই ভাঙা কবরের ভেতর থেকে হাড়, মাথার খুলি এগুলো বের করতেন। তারপর মাথার খুলিকে ফুটবল বানিয়ে ইচ্ছাকৃতভাবে লাথি মারতেন। লাথি মারতে মারতে একটা পর্যায়ে দেখা যেত যে ওই খুলিটা অন্য একটা কবরে ফেলে দিয়েছেন, হাড় গোড়গুলো দিয়ে ইচ্ছা মতো খেলাধুলা করছেন। তো এই কাজগুলো করতেন। আর ওই কবরস্থানের ওখানে থাকা যে ভয়ঙ্কর শক্তিশালী জিনেরা রয়েছে, এটা দেখে ওরা খুব রাগান্বিত হতো যে এই ছেলেটা কেন এই কাজ করে, কেন কবরস্থানে থাকা এই মৃতদেহদের কঙ্কালগুলো নিয়ে ও এরকম খেলাধুলা করে, কেন এগুলোকে এত অসম্মান করে। শুরুর দিকে তারা এই বিষয়টাকে নাকি ছাড় দিয়েছিল যে হয়তোবা ছেলেটা 1-2 দিন করছে আর করবে না, কিন্তু দেখা গেল যে সে প্রায়শই করে। এই কারণে ওই ঈদগাহ মাঠের পাশে থাকা ওই ভয়ঙ্কর শক্তিশালী জিনগুলো মামার উপর ক্ষিপ্ত ছিল। সবসময় চিন্তা করত যে ওকে কখন বড় ধরনের একটা ক্ষতি করা যায়। মূলত এই কারণেই ওরা মামার ক্ষতিটা করেছে। তবে ওই রাত্রে যেই সাদা কাপড় পরা যে অবয়বটাকে মামা দেখেছিল, উনি একটা ভালো জিন ছিলেন। উনি বুঝতে পেরেছিলেন যে এই ছেলেটার বিশাল একটা বিপদ হতে যাচ্ছে। এই বিপদ শুধু এই ছেলের উপর হবে না, এর পুরো পরিবার এটা ভোগ করবে। এই জন্যই মূলত উনি ওইদিকে এগিয়ে আসছিলেন, কেননা ওই সময় মামাকে বড় ধরনের ক্ষতি করার জন্য 3টা ভয়ঙ্কর শক্তিশালী জিন কাছে চলে আসছিল। সে এসে মামাকে বলে ওখান থেকে চলে যেতে, মামা যায় নাই। এরপর ওই জিনটা ওখান থেকে চলে গেলেও সে বেশি দূরে যায় নাই, সে কাছাকাছি ছিল। মামা যখন ঘুম থেকে উঠে ওই ড্রেনের কাছে যায় পানির প্রবাহটা দেখার জন্য, তখন ওইখানে আর একটা জিন ছিল। সেই জিনটা যখন উঠে ঘুরে দাঁড়িয়েছে, জিনটা নাকি তাকিয়েই দেখে মামার পিছনে এই ভালো জিনটা দাঁড়িয়ে আছে। তখন ওই জিনটা সরাসরি মামাকে ওই সময় ক্ষতি করতে পারেনি। তবে ওই জিনটা নাকি ওই ভালো জিনকে বলেছিল, তুই এই ছেলেটাকে কেন বাঁচানোর চেষ্টা করছিস? তুই জানিস না এর কি বদ অভ্যাস? ও মৃতদেহকে অসম্মান করে, মৃতদেহের হাড়গোড়গুলোকে অসম্মান করে। তুই কেন ওকে বাঁচানোর চেষ্টা করছিস? তখন নাকি ওই জিনটা বলেছিল, ছোট মানুষ, ঠিক হয়ে যাবে, ওকে এত বড় শাস্তি তোরা দিস না। তবে এই ভালো জিনটা কিন্তু এই শক্তিশালী জিনদের গোত্রেরও কেউ ছিল না, তারা ভিন্ন গোত্রের, শুধু অনুরোধ করতে এসেছিল। তবে ওই সময় আজান দেওয়ার কারণ নাকি ওই শক্তিশালী জিন আর ভালো জিন দুটোই চলে যায়। এরপর মূলত এই যে মামা যে অজ্ঞান হয়ে গেছেন, এখনো তো উনি ঘুমাচ্ছেন, তো ঘুমাচ্ছেনই। তো যাই হোক, হুজুর এই বিষয়টা বলার পর বলেন যে আসলে এখন ওই জিনটাকে হাজির করতে হবে, দেখি কি করা যায়। হুজুর কি করলেন, একটা তুলা রাশির লোককে আনতে বললেন। তুলারাশির লোককে খুঁজতে খুব বেশি বেগ পেতে হয়নি, কারণ মামার একজন কাকি ছিল যার বাসাটা একদম কাছাকাছি ছিল, তাকে নিয়ে আসা হয়। রাত 12টা কি 12:30টার দিকে ওই মহিলার উপর জিন হাজির করানো হয়। জিনটা যখন মহিলার উপর হাজির হয়, তখন মহিলার শরীরটা একটু ঝাঁকুনি দিয়ে ওঠে, মাটিতে পড়ে যায়। এবার মাটি থেকে উঠে বসে ভয়ঙ্কর রকমের কণ্ঠস্বরে বলতে থাকে, এই হুজুর, তোর এখানে কাজ কি? তুই তো জানিস যে কি কারণে এই ছেলেটার উপরে আমরা ক্ষিপ্ত হয়েছি, তারপরে কেন আসছিস? তোর কি জ্ঞান বুদ্ধি নাই নাকি? এই ছেলের না হয় জ্ঞান বুদ্ধি নাই, তোর তো জ্ঞান বুদ্ধি থাকার কথা। তখন হুজুর বলতে থাকেন যে আসলে এই ছেলেটা তো ডান পিঠে চঞ্চল মানতেছি, কিন্তু ওর বয়স তো বেশি না, 16-17 বছর বয়স, সারা জীবন পড়ে আছে। এখন কেন একে এত বড় শাস্তি তোরা দিতে যাচ্ছিস? একে ছেড়ে দে। তখন ওই জিনটা, মানে ওই জিন যে, এ তো রাজি হয় না, কোনোভাবে এই জিনটা রাজি হবে না, এটাই স্বাভাবিক, কারণ ওরা তো 1-2 দিনে আসলে মামার উপর ক্ষতি করার জন্য আসেনি। ওরা তো বেশ কিছুদিন ধরে মামাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে এই ছেলেটা আসলেই অতিমাত্রায় দুষ্টু। তখন হুজুর অনুরোধ করেন, একটা পর্যায়ে জিন সাফ সাফ বলে দেয় যে না, আমরা প্রতিজ্ঞা করছি ওকে মেরে ফেলবো, মেরেই ফেলবো। তখন নাকি ওই হুজুর ক্ষিপ্ত হয়ে বলেন যে আচ্ছা, তুই তো চতুর্দিকে তাকিয়ে দেখ তো, কিছু দেখতে পাস কিনা। যখনই নাকি জাস্ট খালি ওই কাকি চতুর্দিকে তাকিয়েছেন, আসলে কাকির ভেতরে তো ওই জিনটা, তখনই নাকি কাকির চেহারাটার মধ্যে এক ধরনের ভয় চলে আসে, মনে হচ্ছে কিছু দেখে ভয় পাচ্ছে। আসলে চতুর্দিকে আরো শক্তিশালী জিনেরা ছিল। এই জিন যদি না যায় ঠিকঠাক মতো, তাহলে এই জিনের বাঁচার আর কোনো উপায় থাকবে না। তখন ওই জিনটা কিছুটা নরম হয় এবং বলেন
যে ঠিক আছে, যেহেতু আমরা একটা প্রতিজ্ঞা করছিলাম, একটা কাফারা তো দিতে হবে, কাফারা হিসাবে 10 কেজি মিষ্টি, একটা ছাগল আর দুটা মুরগি দিতে হবে। সেটা ওই ঈদগাহ মাঠের কবরস্থানের কাছে দিয়ে আসলেই হবে। আর এই ছেলে যেন কখনোই আর ওই ঈদগাহের ওখানে না যায়। যদি যায় তাহলে কিন্তু এই সমস্ত ভোগ দেয়া কিচ্ছু আসা যায় না। ওর কিন্তু ওই দিনই শেষ, ওর জীবন ওদিনই আমরা শেষ করে দিব। হুজুর কথা দেন যে ঠিক আছে, ও আর যাবে না, তোমরা চলে যাও, এই জিনিসগুলো দিয়ে দেয়া হবে। এরপর নাকি ওই জিনটা সালাম দিয়ে বিদায় নেয়। এরপর হুজুর বলেন যে ঠিক আছে, এখন তো ঝামেলা আপাতত গেল, এখন ফজরের নামাজের অপেক্ষা করি, ফজরের নামাজ পড়ে এসে বিস্তারিত আরো কথা বলবো। অনেক সময় তো পার হয়ে যায়, ফজরের নামাজের আজান তখনও দেরি ছিল, যাই হোক এর ভিতরে আরো অনেক কথাবার্তা হয় আর কি। এরপর দেখা গেল সকালবেলা মামা ঘুম থেকে উঠেছে। ওঠার পর হুজুর মামার কাছে গিয়ে বলতেছেন, কিরে আরিফ, 2 দিন কোথায় ছিলি? এই কথা শোনার পর এই বাড়ির লোকজন তো অবাক হয়ে যায়। 2 দিন কোথায় ছিল মানে? মামা তো এই ঘরের মধ্যেই ঘুমাইছিল। তখন এই আরিফ মামা বলতে থাকেন এক অদ্ভুত তথ্য। উনি বলেন যে আমি এমন একটা জায়গায় ছিলাম, মনে হচ্ছে চারদিকে অথই পানি, আর তার মাঝখানে কাচের তৈরি ঘর, একটা গোল জেলখানার মধ্যে আমি আছি। সেখানে আমাকে বন্দি করে রাখা হয়েছিল। সেখান থেকে আমি সব কিছু দেখতে পাচ্ছিলাম। বড় বড় অদ্ভুত দেখতে সব মানুষগুলো হইচই করছে, রাজসভা বসছে, ছোট বাচ্চারা আশেপাশে খেলাধুলা করছে। কিছু লোক সর্দারকে সবসময় বলতে থাকে এই ছেলেটাকে মৃত্যুদণ্ড দিতে হবে, অর্থাৎ মামাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য কিছু লোক বলছে। সর্দার আবার খুব দয়ালু, সে অন্যদেরকে বলছে না, এই ছেলেটার বয়স কম, সারাটা জীবন পড়ে আছে, এভাবে তো একে মৃত্যুদণ্ড দেওয়ার মানে হয় না। আর মাঝে মাঝে নাকি বাচ্চারা যে বল দিয়ে খেলে, এই বলগুলো আবার ছুটে এসে ওই জেলখানার দেয়ালে লাগে, তখন নাকি ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। মামা যতই চিৎকার চেঁচামেচি করুক, মনে হয় যে তার কথা কেউ শুনতেই পাচ্ছে না, কিন্তু বাইরে থেকে যে কথাগুলো হতো মামা নাকি সেটা শুনতে পেতেন। এরকম যখন বলছিল তখন হুজুর মামাকে থামিয়ে দিয়ে বলেন যে ওখানে কি দরবেশ গোছের কাউকে তুমি দেখেছিলা? তখন মামা বলেন হ্যাঁ, দরবেশ গোছের একজনকে আমি দেখেছিলাম, বেশ উঁচু লম্বা সুন্দর দাড়ি। সে সর্দারের কাছে গিয়ে আমার ছাড়ানোর জন্য অনুনয় বিনয় করছিল, সর্দারও রাজি হয়ে যায়। তখন হুজুর বলেন যে এই যে যেই দরবেশ গোছের লোকটাকে দেখেছো, সে আমার বন্ধু, খুব শক্তিশালী একটা জিন, সেও একজন আলেম মাওলানা। সে আমার সালাম ওই সর্দারের কাছে পৌঁছে দেয়। এরপর সর্দার সবার সম্মানে তোমাকে ছেড়ে দিতে রাজি হয়ে যায়। মূলত ওই রাতে যেই 3টা অবয়ব আসছিল, এই 3টা অবয়ব তোমার আত্মাটাকে ধরে নিয়ে চলে গেছিল ওই সর্দারের কাছে, সেখানে তোমাকে বন্দি করে রাখা হয়েছিল। এরপর তোমার আত্মাটাকে ছেড়ে দেয়া হয়, তারপরেই তুমি এই যে উঠে গেছো। মূলত তুমি যে অপরাধ করছো, কবরস্থানে গিয়ে কবরস্থানের হাড়গোড় নিয়ে যে অসম্মানগুলো করছো, এইটার শাস্তি কিন্তু আরো ভয়ঙ্কর। আল্লাহর রহমতে এবারে যাত্রায় তুমি বেঁচে গেছো, ভবিষ্যতে এই ধরনের কাজ করবা না, আর ওই কবরস্থানের ধারে কাছেও যাবা না, ওই ঈদগাহ মাঠের কাছেই যাবা না। তখন মামা তার ভুলটা বুঝতে পারেন, উনি তওবা করেন এবং উনি কখনোই এই ধরনের কাজ করবেন না বলেও প্রতিশ্রুতি দেন সবাইকে। সত্যি উনি আর কখনোই এই ধরনের কাজে লিপ্ত হন নাই, কখনোই কবরস্থানে গিয়ে কোনো মৃতদেহের হাড় বা মৃতদেহকে অসম্মান করেন নাই। ওনাদের যে গ্রাম, এই যে চর বিরাটি, এটা বেশ ছায়া ঢাকা একটি গ্রাম। ওনাদের যেই বাড়িটা, এটা কিন্তু গ্রামের একদম মাঝখানে। ওনার বাবা একজন রেমিটেন্স যোদ্ধা, প্রবাসে হাড় ভাঙা খাটুনি খেটে কিন্তু অনেক টাকাই পাঠিয়েছেন আল্লাহর রহমতে। সেই টাকায় বাড়িতে একতলা একটি পাকা বাড়ি করা হয়। এই যে ওমর ফারুক ভাই, উনি কিন্তু 1 ভাই 1 বোন, অর্থাৎ বাবা মায়ের একমাত্র ছেলে। ওনার আরো একটি ছোট বোন রয়েছে। একটা পর্যায়ে হয় কি, একটা মেয়ের সাথে ওনার সম্পর্ক হয়ে যায়। একগুঁয়ে স্বভাবের কারণে পরিবারের অমতেই মেয়েটিকে বিয়ে করেন। মাশাআল্লাহ, ওনার ওয়াইফ দেখতে সুন্দরী। এটাই একটা কাল হয়ে গেল ওনার জন্য। আশেপাশে অনেকেই কিছু কিছু কথা বলতে লাগলো। সেটা কেমন? সেটা হচ্ছে যে ওনার মাকে, অর্থাৎ এই যে ওমর ফারুক ভাইয়ের মাকে এসে কিছু পাড়া প্রতিবেশীরা কুমন্ত্রণা দিচ্ছে যে আপা, আপনার ছেলে তো এই যে মেয়েটাকে বিয়ে করছে,
পছন্দ করে বিয়ে করছে, মেয়েটাও দেখতে সুন্দরী, দেখবেন যে এই মেয়েটা আপনার ছেলেকে এমন ভাবে বশ করে ফেলবে, আপনার ছেলেকে আপনার কাছ থেকে নিয়ে যাবে। আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিলে আপনি তো একা হয়ে যাবেন। তখন এই ছেলেকে নিয়ে যদি এই মেয়ে আলাদা হয়ে যায় বা আপনাকে বের করে দেয়, আপনার হাজবেন্ড এত কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠিয়েছে, তাকে যদি বঞ্চিত করে, আপনাদের হাজবেন্ড ওয়াইফকে যদি বাইরে বের করে দেয়, তখন কি হবে? সুযোগ থাকতে এই মেয়েকে কোনো একটা ব্যবস্থা করেন। এদিকে শুরুর দিকে কিন্তু এই ওমর ফারুক ভাইয়ের মা ওমর ফারুক ভাইয়ের স্ত্রীর সাথে ভালো ব্যবহারই করতেন, কিন্তু আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে ওমর ফারুক ভাইয়ের মা কিন্তু আগে থেকেই একটু বেশ মেজাজি স্বভাবের ছিলেন। কেননা যেহেতু এই ওমর ফারুক ভাইয়ের বাবা বেশ অনেক বছর বিদেশে থাকতেন, পরিবারকে শক্ত হাতে ওনার মাকেই সামলাতে হতো। এই জন্য মেজাজ গরম না করেও তো উপায় নাই, তা না হলে তো উনি ওনার ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারবেন না। এই জন্যই মূলত উনি বেশ কঠোর ছিলেন। এদিকে কঠোর হৃদয়ে হলেও নিজের ছেলের বউর সাথে তো অতটা কঠোরতা উনি দেখাতে পারছিলেন না। প্রবলেমটা হয়ে গেল হচ্ছে এই পাড়া প্রতিবেশীদের কারণে ওনার মনের মধ্যে সেই কঠোরতা আবার জেগে উঠল। এই একই কঠোরতা যখন উনি ওনার ছেলের বউর সাথে দেখাতে গেলেন, তখনই বাঁধল বিপত্তি। এদিকে ছেলের বউর সাথে শাশুড়ির নিত্য নৈমিত্তিক ঝগড়া লেগেই থাকে। পান থেকে চুন খুসলেই, ওই যে আমরা বলি না যে পান থেকে চুন খুসলেই ঝামেলা শুরু হয়, ওইরকম ঝামেলা শুরু হয়ে গেল। এদিকে কি হলো, এই ওমর ফারুক ভাইয়ের স্ত্রী সেও বলতেছে যে কি ব্যাপার, তোমার মা এরকম আচরণ করে কেন? মানে সংসারে যেটা হয় আর কি, সারাটাক্ষণ, অর্থাৎ যখন তারা ঘুমিয়ে থাকেন এই সময়টা বাদে সারাক্ষণ এই হই হট্টগোল ঝগড়া চেঁচামেচি লেগেই থাকে। আর ওমর ফারুক ভাইও খেয়াল করেছিলেন এই ঝগড়া বাঁধানোর মূলে কিন্তু ছিলেন তার মাই। ইচ্ছাকৃতভাবেই উনি এই কাজটি করতেন। এর পেছনে একটা উদ্দেশ্যও ছিল, তা হচ্ছে এ ধরনের সমস্যার কারণে ওনার ছেলের বউ যেন ওনার ছেলেকে ডিভোর্স দিয়ে চলে যায়, এরপর উনি ওনার পছন্দ মতো একটা মেয়েকে নিয়ে আসবেন, তার সাথে যা খুশি তাই করতে পারবেন, এরকম একটা ইচ্ছা ছিল। এই যে এত কাহিনী করছেন উনি ইচ্ছাকৃতভাবে, কাজ তো হয় না। তার ছেলে তার স্ত্রীকে ছাড়ে না, এদিকে ছেলের বউ তার স্বামীকে ছাড়ে না। যখন দেখলেন কোনো কাজ হচ্ছে না, এরপর ঘটলো আর একটা ঘটনা। সেটা হচ্ছে যে ওই প্রতিবেশী একজন ব্যক্তি, এই মহিলা আবার কি করত, নিজের পরিবারে সবসময় কালো জাদুর চর্চা করত। কালো জাদুর চর্চা করা বলতে উনি নিজে কোনো কবিরাজ ছিলেন না, তান্ত্রিক ছিলেন না, কিন্তু পরিবারে কোনো সমস্যা হলেই কোনো কবিরাজের কাছে গিয়ে কালো জাদুর আশ্রয় নিতেন। তো এই মহিলার কাছে যখন ওমর ফারুক ভাইয়ের মা গেলেন, বললেন যে এই ব্যাপার, আমার ছেলে তো তার বোর কথা ছাড়া নড়েও না চড়েও না, এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বললে, তখন ওই মহিলা বলেন যে আরে এটা তো খুব একটা সাধারণ বিষয়, এই সমস্যা কাটানো তো কোনো ব্যাপারই না, আপনি আপনার ছেলে আর ছেলের বোর মাঝখানে বিচ্ছেদের জাদু করে দেন, তাহলেই তো হয়ে যায়। যখন এই বুদ্ধি দিয়েছেন, তখন তো ওমর ফারুক ভাইয়ের মা এই জিনিসটা মাথায় নিয়েছেন, শয়তান তাকে ধোকা দিয়ে দিয়েছে। উনিও চিন্তা করলেন আসলেই তো তাই, এত ঝামেলা করে লাভটা কি, প্রতিদিন ঝগড়াঝাটি করে লাভটা কি, এতে জাদু টোনা করে ফেলি, ছেলের বউ ছেলের থেকে চলে যাক, কেউ কাউকে দেখতে পারবে না, ডিভোর্স হয়ে যাবে, ঝামেলা চুকে গেল। তখন উনি এই পদ্ধতিটাই অবলম্বন করলেন। উনি যেটা করতেন সেটা হচ্ছে, এই যে ওমর ফারুক ভাইয়ের স্ত্রী, উনি যখন চুল আঁচড়াতেন, তখন দেখা যেত যে চিরুনির সাথে চুল থাকে, এই চুলগুলো উনি খুলে কোনো জায়গায় ফেলে দিতেন, বা মানুষ যখন হাঁটাচলা করে তখন তো এমনিতেও ফ্লোরের উপর চুল পড়ে থাকে, এই চুলগুলো ওমর ফারুক ভাইয়ের মা সংগ্রহ করতে থাকলেন। এরপর ওনার স্ত্রী যখন নখ কাটতেন, এই নখগুলো উনি সংগ্রহ করতেন। এগুলো সংগ্রহ করতে করতে যখন মোটামুটি জমে গেছে অনেকটাই, এরপর মূলত এটা উনি কবিরাজের কাছে নিয়ে গেলেন, যেই কবিরাজের সন্ধানটা ওই প্রতিবেশী দুষ্টু মহিলাই দিয়েছিল। এরপর কালো জাদু করা হলো এগুলো দিয়ে। এর মধ্যে কিন্তু বেশ অনেকগুলো দিনই কেটে গেছে, ওমর ফারুক ভাইয়ের একটা ফুটফুটে কন্যা সন্তানও হয়েছে। তো এরপর যখন এই কালো জাদুর প্রভাবটা পড়তে শুরু করলো, তখন দেখা গেল যে
যেই মানুষটা তার হাজবেন্ড ছাড়া কিছুই বুঝতো না, তার হাজবেন্ডকে দেখলেই সে তেলে বেগুনে জ্বলে উঠতো, হাতের কাছে যা থাকতো সেটা দিয়েই নাকি মারতে আসতো। ওমর ফারুক ভাই এটাই বলেছেন যে হাতের কাছে কোনটা জিনিস আছে, তেড়ে আসছে মারার জন্য, তোকে দেখলে আমার শরীর জ্বলে যায়, তোকে দেখলে আমার শরীর ঘিন ঘিন করে, তোর শরীর থেকে দুর্গন্ধ আসে, এই ধরনের কথা। অথচ ওনার শরীর থেকে দুর্গন্ধ আসার কোনো কথাই নাই। গোসল করে আসছেন, কোনো কারণে শরীরে পারফিউম দিয়েছেন, এরপরও তার স্ত্রী বলছে তার শরীর থেকে নাকি দুর্গন্ধ আসছে, তার কাছেই আসা যায় না, এরকম বলে আর কি। তোর কাছে কি মানে তুই করে কথা বলা শুরু করেন আর কি। আর এই ধরনের কথাবার্তা যখন বলতেন, ওমর ফারুক ভাই এটাও খেয়াল করেছিলেন তার মা দূর থেকে হাসতো। যখনই দেখতেন যে এই ছেলে আর ছেলের বউ ঝগড়াঝাটি শুরু করেছে, ওই নাকি হাসতেন। এই হাসাহাসিটাও কিন্তু ওমর ফারুক ভাই নিজেও দেখেছিলেন। এদিকে কি করা, ওনার মা তো কিছু বলতেও পারছেন না। একবার হয় কি, ওনার যে মেয়ে, ওনার মেয়েটা তো মোটামুটি তখন বড় হয়ে গেছে, প্রায় তার বয়স 3 বছরের মতো। তার মানে এতগুলো বছর কিন্তু এভাবেই চলছে, এরকম ঝগড়াঝাটি, হই হট্টগোল, মারামারি এগুলো চলছে। শুরুতে তো অতটা বুঝতে পারেন নাই যে এরকম জাদুটোনা বা এরকম কোনো কিছু হচ্ছে আর কি। একবার ওনার মেয়ে, তো আমরা নামটা বলছি না, যদিও উনি নামটা আমাদেরকে জানিয়েছেন, সে একদিন দুপুরবেলা খাবারের পর মায়ের সাথে শুয়ে আছে, বিশ্রাম নিচ্ছে। হঠাৎ করে দেয়ালের দিকে তাকিয়ে সে চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকারে তার মাও ঘুম থেকে উঠে যায়। কি হয়েছে? তখন মেয়েটা বলে ওঠে, সাপ আমাকে কামড় দিয়েছে। অনেকগুলো সাপ দেয়াল জুড়ে কিলবিল করছে। এখন দেয়াল জুড়ে তো আসলে সাপ কিলবিল করতে পারে না, টিকটিকি দৌড়াদৌড়ি করতে পারে, তেলাপোকা দৌড়াদৌড়ি করতে পারে, সাপ তো আর দেয়ালে এইভাবে কিলবিল করতে পারে না। হ্যাঁ, ফ্লোরে কিলবিল করতে পারে, কিন্তু মেয়েটা বলছে দেয়াল জুড়ে কিলবিল করছে, আর এই সাপই তাকে কামড় দিয়েছে। তখন ওমর ফারুক ভাই স্ত্রী দেখলেন যে সত্যি তার মেয়ের শরীরটা একবার লাল বর্ণ ধারণ করে, একবার নীল বর্ণ ধারণ করে। যখন এরকমটা হলো, মেয়েটা এভাবে বলছে, তখন সাথে সাথে এই ওমর ফারুক ভাইয়ের স্ত্রী ওমর ফারুক ভাইকে ফোন করে এই বিষয়টা বলেছেন। তখন ওমর ফারুক ভাইয়ের সন্দেহ লাগে, ঘটনাটা কি এরকম হয়তো আসলে অন্যরকম। সাথে সাথে কাছাকাছি থাকা, মানে ওই গ্রামেরই সম্পর্কে দাদি হয়, উনি টুকটাক কবিরাজি জানতেন আর কি, তার কাছে নিয়ে যেতে বলেন। কারণ তখন ওমর ফারুক ভাই বাসায় ছিলেন না, দ্রুত নিয়ে যেতে বলেন। নিয়ে যাওয়ার পর উনি ওই সময়ই চালুন, গামছা, কাঁচি, মাটির হাড়ি এগুলো দিয়ে বিশেষ একটা পদ্ধতিতে ওই মেয়েটাকে গোসল করিয়ে দেন। করানোর পরই নাকি আল্লাহর রহমতে মেয়েটা অনেকটাই সুস্থ হয়ে যায়। ওনাদের গ্রামে এই পদ্ধতিটাকে নাকি ধারানি দেওয়া বলে। এখন ধারানি দেওয়া এরকম পদ্ধতিকে ওনারা বলেন, অন্য এলাকায় কি বলে এটা আমরা জানি না, বা আমি জানি না অন্তত আপনাদের এলাকায় কি বলে। তো দাদি কিন্তু স্পষ্ট বলে দিলেন, তোদের বাড়িতে কালো জাদু করা হয়েছে, আমি তো বড় কবিরাজ না, এটা আমি ঠিক করতে পারবো না, ভালো কোনো হুজুর দেখাতে হবে। তো এই বিষয়টা যখন ওমর ফারুক ভাইকে বলা হলো, তখন ওমর ফারুক ভাই ওই শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু মেলাতে থাকলেন, যে এই যে অশান্তি, এরকম ঝামেলা, এটা তো নিশ্চয়ই কোনো একটা ব্যাপার রয়েছে। এরপর ওমর ফারুক ভাই ওনার এক বন্ধুর মাধ্যমে কয়েক কিলোমিটার দূরের একজন নাম করা কবিরাজের সন্ধান পেলেন। সেই কবিরাজের কাছে যাবেন, প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহর কি ইশারা, একদিন ওনাদের বালিশের একটা সাইড ফেটে গিয়েছিল। অনেক সময় দেখা যায় যে আমরা বালিশের উপর ঘুমাই, মাথার চাপে কোনো কারণে সাইডের যে সেলাই এটা খুলে যেতে পারে। তো এরকম একটা ঘটনা ঘটেছিল, ওই সেলাই খুলে ভেতর থেকে কিছু একটা বেরিয়ে এসেছে। সকালে উঠে ওনারা এই বিষয়টা যখন খেয়াল করেছেন, তখন নখ দিয়ে একটু টেনে বের করে দেখার চেষ্টা করছেন যে বিষয়টা কি, ওখানে কি আছে তুলার সাথে। তখন দেখেন যে এই যে নখ, কাটা নখ, তারপরে চুল, আবার এই চুলের সাথে আবার রক্ত মাখানো। মনে হচ্ছে কোনো প্রাণীর রক্ত দিয়ে ওই চুলটাকে রঞ্জিত করা হয়েছে। রক্ত শুকিয়ে যে কালো হয়ে যাবে তা না, মনে হচ্ছে তরতাজা রক্ত। তখন উনি চিন্তা করেন যে এই জিনিসগুলোর সাথে করে নিয়ে যাই। ওই জিনিসগুলোর সাথে করে ওই কবিরাজের কাছে ওনারা নিয়ে যান। ওই কবিরাজের নামটা বলেছেন ওমর ফারুক ভাই, তার নাম হচ্ছে লালন। যেহেতু উনি এই কবিরাজি বা ফকিরগিরি করেন, এই জন্য সবাই তাকে লালন ফকির নামে চেনেন। তো সেই লালন ফকিরের কাছে নিয়ে যাওয়া হয়। উনি এটা দেখার পর বিড়বিড় করে বেশ অনেকক্ষণই কিছু একটা পড়লেন। এরপর একটি বড় মাটির থালায় সরিষার তেল এবং পানি মিশিয়ে ওই যে নখ যেগুলো নিয়ে আসা হয়েছিল আর কি, সেগুলো ওর ভিতরে রাখা হলো। এরপর চুলগুলো ওখানে দেয়া হলো। এরপর
ওই লালন ফকির কবিরাজ বলেছিলেন যে যে জাদুটা করা হয়েছে এটা নাকি নখ কেশ বন্ধন নামক এক কুফরি বিদ্যা। রক্তমাখা যে নখগুলো মূলত অন্য একটা প্রাণীর, এটা যে কোন প্রাণী এটা উনি বলতে পারেননি, যে কোনো একটা প্রাণী হবে হয়তোবা, সাধারণত শূকর বা কুকুর বা পেঁচা এই টাইপের প্রাণীর রক্ত হতে পারে বলে উনি অনুমান করেছিলেন। মূলত এই যে চুলের সাথে ওই রক্ত মাখিয়ে নাকি 7টা গিট দেয়া হয়েছিল। মাথার চুলের সাথে 7টা গিট দিয়ে কোন প্রাণীর রক্ত দ্বারা যে কালো জাদু করা হয়, এর মাধ্যমে নাকি মানুষের মস্তিষ্ক কাজ করে না, মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করা যায়। সে সবসময় একটা ঘোরের মধ্যে থাকবে, সে নিজেও বুঝতে পারবে না ঘটনাটা কি হয়েছে। এরপর এই কবিরাজ কি করেছিলেন, রূপার কাঁচি দিয়ে ওই চুলের গিট গুলো উনি ধীরে 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 কেটেছিলেন। আর ওই সময় উনি কিছু একটা পড়ছিলেন, কি পড়ছিলেন এটা বুঝতে পারেননি ওমর ফারুক ভাই। তারপর এই যে নখ যেগুলো ছিল, এই নখগুলো মাটির পাত্রে ভরে এর ভিতরে লবণ দিয়েছিলেন, তারপর কয়লার গুঁড়ো দিয়ে যেটা করেছিলেন সেটা হচ্ছে নদীর পানিতে এটা ভাসিয়ে দিতে বলেছিলেন। তারপর উনি একটা বিশেষ পানি দ্বারা ওই সময় আরেকটা জায়গায় গিয়ে, ওনাদের বাড়িতে তো যেখানে গোসল করা যায় আর কি, মহিলাদের যেই গোসল করার জায়গাটা, ওখানে পাঠিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন ওমর ফারুক ভাইয়ের স্ত্রী যেন এখনই এই পানিতে গোসল করে। তো সেটাই উনি করেন। এরপর আল্লাহর অশেষ রহমতে এই সমস্যা কেটে যায়। দেখা যাচ্ছে ওনার স্ত্রী আবার স্বাভাবিক আচরণ করছেন ওমর ফারুক ভাইয়ের সাথে। তারপর বাচ্চা আবার কোনো কিছু দেখে না। বাচ্চা কিন্তু একটা সময় খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছিল, খাওয়া দাওয়া করতে পারতো না ঠিকঠাক মতো। যাই হোক, আল্লাহর রহমতে অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছে। তবে ওমর ফারুক ভাই জানিয়েছেন যে এই যে পদ্ধতিটা ওনারা অবলম্বন করেছেন, এটা কিন্তু ওনার মা বুঝতে পারেননি। ওনার মা হয়তো বা এখনো এরকম কোনো কিছু করার চিন্তা করছেন, তবে যেহেতু হাজবেন্ড ওয়াইফ বুঝতে পেরেছেন যে ঘটনাটা এইভাবে হয়েছে, এজন্য ওনারা ওনার মায়ের সামনে এমন কোনো আচরণ করেন না যেটা দেখলে বোঝা যায় যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে মিল হয়ে গেছে। মানে বাহ্যিকভাবে এমন আচরণ করেন যাতে করে মা বুঝতে পারে যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে মিল নাই। তবে মা এবং ছেলের মধ্যে এই ঘটনার কারণে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, এটা কিন্তু কমেনি। ঘটনাটা যে অনেক আগের তা কিন্তু না, কারণ বাচ্চার বয়স এখন 5 বছরের কাছাকাছি। ঘটনার শুরুটা 2019 কি 20 সাল এরকম একটা সময় থেকে হয়েছিল আর কি। ওই যে লালন ফকির কবিরাজ উনি জানিয়েছিলেন যে এই ওমর ফারুক ভাইয়ের স্ত্রী যত্রতত্র চুলগুলো ফেলে দিতেন, নখ কেটে এলোমেলো ফেলে দিতেন, এই সুযোগটা কিন্তু পেয়ে গিয়েছিল এই ওমর ফারুক ভাইয়ের মা। সে সেই সুযোগের পরিপূর্ণ সদ্ব্যবহার করেছে। সদ্ব্যবহার বললে ভুল হবে, বদব্যবহার আর কি। প্রিয় লিসেনার্স, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে এই যে আমরা এলোমেলো চুল কাটি, চুল কেটে ফেলে দেই, নখ কেটে ফেলে দেই, এটা কিন্তু উচিত নয়। এটা দিয়ে কালো জাদু করা খুবই সহজ। হয়তোবা কোনো মানুষ যদি নাও করে, আত্মীয় স্বজন নাও করে, জিনেরা কিন্তু এগুলো সংগ্রহ করে, তারা কিন্তু কালো জাদুর চর্চা করে। কোনো মানুষ কালো জাদু না করলেও মানুষ কিন্তু আক্রান্ত হয়ে যেতে পারে। তাহলে করণীয় কি? নিয়ম হচ্ছে এগুলো মাটিতে পুঁতে ফেলা। এখন শহর এলাকায় আমরা মাটি পাবো কোথায়? এটাও তো সম্ভব না। তাহলে কি করণীয়? তাহলে আমরা যদি পানিতে ফেলে দেই বা কোথাও ফেলে দেই, যে কাজটি করব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা 3 বার বলে, অথবা বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার বলে, বা এরপরে যদি আপনি আয়াতুল কুরসি পড়তে পারেন বা অন্য কোনো দোয়া পড়তে পারেন সেটা পড়তে পারেন। এটা পড়ার পর এই চুল বা নখের উপরে 3 বার থুতু ছিটিয়ে আপনি ফেলে দিতে পারেন। এটা দিয়ে আর কোনো জাদুবিদ্যায় কাজ করা সম্ভব না বলেই রাকিরা বলে থাকেন। এটা হাদিস অনুযায়ী কি ধরনের ব্যাখ্যা আছে এটা আমি ঠিক বলতে পারবো না, এজন্য আমাকে ক্ষমা করবেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। যাই হোক, এই ঘটনার মাধ্যমে শিক্ষাটা এটাই, সেটা হচ্ছে যে আমরা চুল বা নখ এলোমেলো জায়গায় ফেলবো না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুন। প্রিয় লিসেনার্স, এই ঘটনার সাথে সম্পর্কযুক্ত, মানে কাছাকাছি সম্পর্কযুক্ত আরো একটি ঘটনা আমরা দ্বিতীয় ঘটনা হিসেবে এখনই শেয়ার করব। চলুন সেই ঘটনাটি এখন শুনে আসি।
প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের এবারে থার্সডে নাইটের 199তম এপিসোডের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ডক্টর নাজমুল হোসেন ভাই। ওনার বাড়ি কুমিল্লা জেলার সদর উপজেলাতেই। উনি বর্তমানে কুমিল্লার নাম করা একটি প্রাইভেট হসপিটালে প্র্যাকটিস করছেন, সেই সাথে বিভিন্ন চেম্বারেও রোগী দেখছেন। উনি জানিয়েছেন যে ঘটনাটি 2012 সালের। তখন উনি কেবল মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ারে অধ্যয়নরত রয়েছেন। ঘটনাটি ঘটেছিল ওনার বন্ধুর ছোট ভাইয়ের সাথে। ঘটনাটির স্থান কিন্তু খুবই ফেমাস একটা জায়গায়, কুমিল্লার কান্দিরপাড় নামক স্থান। কান্দিরপাড়ে কিন্তু একটি নাম করা বেসরকারি হসপিটাল রয়েছে, টাওয়ার হসপিটাল। আর এটার পাশেই ওনার বন্ধুর ছোট ভাইয়ের সাথে। ঘটনাটির স্থান কিন্তু খুবই ফেমাস একটা জায়গায়, কুমিল্লার কান্দিরপাড় নামক স্থান। কান্দিরপাড়ে কিন্তু একটি নাম করা বেসরকারি হসপিটাল রয়েছে, টাওয়ার হসপিটাল। আর এটার পাশেই হিন্দুদের একটি স্থাপনা রয়েছে। এটা হিন্দুদের তীর্থস্থানও বলা যেতে পারে। ওই টাওয়ার হসপিটালের পাশেই একটা বহুতল ভবনে এই নাজমুল ভাইয়ের বন্ধুর পরিবার বসবাস করত। তার মা বাবা, তারপরে তার বন্ধু, তার ছোট ভাই, মানে তার পরিবারে আরো বেশ কয়েকজন ছিল, তারা সেখানে বসবাস করতেন। একদিন সন্ধ্যাবেলায় কি হয়, এই বন্ধুর ছোট ভাই, যার বয়সের সময় 7 কি 8 বছর, সে ছাদ থেকে একটা ইটের টুকরো ছুঁড়ে মারে ওই যেই তীর্থস্থান যেটা, এটার মাঠের দিকে। মাঠের এক কোনায় গিয়ে ইটটা পড়ে। ওখানে কিন্তু কোনো লোকজন ছিল না, কোনো মানুষের গায়েও পড়েনি। ওই দিন সন্ধ্যার পর থেকেই হঠাৎ করে এই বাচ্চার শরীরটা খিঁচুনি দিয়ে ওঠে। এমন খিঁচুনি, চোখ উল্টে যাচ্ছে, শরীর বাঁকা হয়ে যাচ্ছে, ছটফট করছে। এটা দেখে সাথে সাথে ওনারা এই টাওয়ার হসপিটালে নিয়ে যান। টাওয়ার হসপিটালে নিয়ে যাওয়ার পর সেখানে যারা ডাক্তাররা ছিলেন, তারা তাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছিলেন। তারা বুঝতেই পারছিলেন না সমস্যাটা কি। তারা বুঝতে পারলেন একটা পর্যায়ে এসে যে আসলে ওনার রোগ ধরতে পারছেন না। খিঁচুনি হওয়ার যে সমস্ত কারণগুলো রয়েছে, এর কোনোটাই তার মধ্যে উপস্থিত নাই। তাহলে কেন এমনটা হচ্ছে? যেহেতু ওনারা ডাক্তার, ওনারা তো বলতে পারেন না এখন হসপিটাল থেকে নিয়ে যান, গিয়ে হুজুর কবিরাজ দেখান। এটা তো তাদের পেশাগত বিষয়ের সাথে আসলে যায় না। ওনারা চাইলেও বলতে পারেন না। ইশারা ইঙ্গিতে কিছুটা বোঝানোর চেষ্টা করেছিলেন কোনো একজন ডক্টর, এছাড়া কিন্তু এগুলো আসলে বলা যায় না তাদের জায়গা থেকে। এদিকে এই বাচ্চার পরিবারও বুঝতে পারছেন ঘটনাটা কি, কেননা সে যখন ওই ইটটা ছুঁড়ে মেরেছিল তখন তার সাথে আরো বেশ কয়েকজন ছিল। ওনারা তো বুঝতে পারছেন যে এই ঘটনার পর থেকে এই সমস্যা নিশ্চয়ই ওইটাই হয়েছে, যেটা তারা সন্দেহ করতেছে, কোনো একটা প্যারানরমাল ঝামেলা হয়েছে ওই ইট ফেলার কারণে। তারা বাচ্চাটাকে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পর হুজুর ডাকে। হুজুর এসে ঝাড়ফুঁক করান, রুকিয়া করান। রুকিয়া করানোর পর এই বাচ্চার শরীরে জিন এসে হাজির হয়। তখন ওই জিন বলে যে তারা একটা পরিবার ওখানে বসবাস করে। সে যখন সন্ধ্যার সময় ইটটা নিক্ষেপ করেছে নিচে, তখন ওই পরিবারের একজন সদস্যের গায়ে এসে ইটটা পড়েছে, একদম মাথায় এসে পড়েছে। সে আহত হয়েছে, মারা যায়নি, তবে আহত হওয়ার কারণে এই পুরো পরিবার এই বাচ্চার উপরে প্রচন্ড রকমের রেগে আছে। এই কারণেই মূলত তার উপর আসর করেছে। আর তারা যাবে না, এই বাচ্চার একটা বড় ধরনের ক্ষতি করবেই। হুজুর কোনো মতে রুকিয়া করে একটা তাবিজ বেঁধে দিয়ে চলে গেছেন। এরপর এই সমস্যার সমাধান তো দূরের কথা, সমস্যারও বাড়ে। প্রথমে তো এরকম সমস্যা হয়েছে, এরপর যেই বাচ্চাটা, সেই বাচ্চা কিন্তু বাস্তবে বিভিন্ন জিনিস দেখছে। সে দেখছে যে কিছু অবয়ব তার সামনে চলে আসে, হাত পা গুলো একদম চিকন শুকনা, নখগুলো বাঁকানো, চেহারাটা কঙ্কালের মতো অনেকটা। এগুলো উড়ে উড়ে ফ্যানের উপরে বসে, ফ্যানের পাখার উপর বসে, এখান থেকে উড়ে ওখানে যায়, ওখান থেকে উড়ে এখানে আসে, একটা ফার্নিচারের উপর থেকে অন্য ফার্নিচারের উপরে যায়, এভাবে রুমের মধ্যে ঝাপাঝাপি করে। এই জিনিসগুলো এই বাচ্চার শরীরে সরাসরি ঢুকে কথা বলতে থাকে। এই বাচ্চার সাথেও কথা বলে, আর বাচ্চার শরীরে ঢুকেও কথা বলে। ওই পরিবারের লোকজন এটা আবার শোনে। যখন যেই জিনিসটা ঢোকে সে তার কণ্ঠে কথা বলে, কণ্ঠ চেঞ্জ হয়ে যায়। এর মধ্যে দেখা গেল একটা মুসলিম জিন তার শরীরে এসেছে। তখন ওই পরিবারের লোকজন বলে যে তুমি মুসলিম বলতেছো নিজেকে, তাহলে কেন এই বাচ্চার শরীরে আসলে, তোমার কি ক্ষতি করলো? তখন সেই জিনটি জানায় তার নাম হচ্ছে জিলকত। সে অনেক ছোটবেলা থেকেই
এই পরিবারের সাথেই বড় হয়েছে, এই পরিবারই তাকে বড় করেছে। যেহেতু এই পরিবারের সদস্যদের মধ্যে একজন আহত হয়েছে, তাই সেও এই বাচ্চাকে প্রভাব বিস্তার করতে বাধ্য হচ্ছে। কিছু করার নাই, এটা তাকে করতেই হবে, সেও এই পরিবারেরই সদস্য। এদিকে এই সমস্যা এত হচ্ছিল, এই বাচ্চার শরীর তাবিজ কবজ একদম ভরে গেছে। হেন কোনো হুজুর নাই যার সন্ধান পাওয়ার পরে ওনারা যান নাই। কোনো লাভ হচ্ছে না, কিছুতেই কিছু হয় না, সমস্যা যায় না। ওনারা ভারতেও গিয়েছিলেন, ভারতে যাওয়ার পর সেখানে বিভিন্ন শক্তিশালী তান্ত্রিক হিসাবে যারা পরিচিত তাদের সাথেও কথা বলেছেন, তাদেরকে দেখিয়েছেন, কোনো লাভ হয়নি, কোনো লাভ নাই। অনেক বড় বড় হুজুর দেখিয়েছেন ভারতেও, কোনো লাভ হয় নাই। আবার তাকে দেশে নিয়ে আসা হয়। যখনই নাকি জিন হাজির হয়ে তার শরীরে ঢুকতো, তখন বলে উঠতো, এই তোর বাচ্চার রুহকে তো এখন নর্দমায় ফেলে দিয়ে আসছি, অমুক জায়গা ফেলে দিয়ে আসছি, তমুক জায়গা ফেলে দিয়ে আসছি, এটা বলতো। রুহ ফেলে দেয়া মানে এটা এমনটা বোঝানো হয়েছে যে যখনই বাচ্চার শরীরে ওই জিন ঢোকে, সাথে সাথে তো তার কোনো হুঁশ জ্ঞান থাকে না। তখন আমরা ঘুমালে যেভাবে আমাদের একটা রুহ বাইরে বেরিয়ে যায়, তখন তার রুহটাও নাকি বাইরে বেরিয়ে যেত। ওইটাকে ধরে তারা এমন এমন জায়গায় ফেলে দিয়ে আসতো, ওই বাচ্চা পরে বলতো যে আমি তো এমন জায়গায় ছিলাম। মানে ও কিন্তু আসলে ওই সময় কি কথা বলেছে এটা আর মনে করতে পারে না। সে ওই সময় ওই অবচেতন মনে কোথায় ছিল এটা সে অনুমান করতে পারে। সে নর্দমা বা বিভিন্ন জায়গার পাশে পড়েছিল এমনটা সে বলতে পারে। তো এরকম কিন্তু ঘটনা ঘটছিল, কোনো সমাধান হয় না। একবার হঠাৎ করেই এমন একটা অপরিচিত জিনের কণ্ঠস্বর ওই বাচ্চার কণ্ঠে ভেসে আসে, যেটা শোনার পর ওনা চমকে ওঠেন। আরে এই কণ্ঠস্বরটা এত গম্ভীর, এত বয়স্ক কেন? কেননা ওই পরিবারে একটা বাচ্চা জিনও ছিল, সেও কিন্তু এই বাচ্চার উপর হাজির যখন হতো তখন কণ্ঠস্বরটা বাচ্চাদের মতো হয়ে যেত। বাচ্চাদের যেমন আচরণ, এই বাচ্চা ওরকম আচরণ করত। কিন্তু এবারে সম্পূর্ণ ভিন্ন রকম মনে হচ্ছে, সালাম দিচ্ছে, সুন্দর করে কথা বলছে। তখন ওই জিনটা এমন কিছু তথ্য বলে যেটা শোনার পর ওনারা খুবই অবাক হয়ে যান। কেননা ওই জিনটা বলে যে সে নাকি সাহাবী জিন, তার বয়স অনেক, সে এখানে এসেছে বিশেষ একটা কারণে, এই বাচ্চার সমস্যাটা সমাধানের জন্য। ওই জিনটা সে এই হিন্দু জিন পরিবারের সাথে কথা বলে। হিন্দু জিন পরিবারটা একটা পর্যায়ে এই সাহাবী জিনের সম্মান মর্যাদা, তার কথা চিন্তা করে এই বাচ্চার উপর থেকে তাদের প্রভাব কেটে দিতে রাজি হয়ে যায়। তবে একটা শর্ত দিয়ে দেয়, একটা না দুটো শর্ত। প্রথম শর্ত, কুমিল্লা শহরের আশেপাশে, কুমিল্লা শহর তো দূরের কথা, আশেপাশেও এরা থাকতে পারবে না, চলে যেতে হবে। শর্ত মঞ্জুর হয়ে গেল। আর সামান্য কিছু জিনিস যেমন মিষ্টি বা এই টাইপের জিনিস তারা চেয়েছিল, এটাও দিয়ে দেওয়া হয়। এরপর ওই পরিবার কুমিল্লা ছেড়ে ঢাকাতে চলে আসে। ওই কান্দিরপাড় এলাকার আশেপাশেও ওনারা যান নাই, আবার যদি বিপদ হয়ে যায়। যেহেতু শর্তটা ওরকমই ছিল, তো ওই জিনটা ওই শর্তে রাজি হয়ে শেষ পর্যন্ত এই সমস্যার সমাধানে সক্ষম হন আলহামদুলিল্লাহ। সম্মান এবং মর্যাদার কারণে ওই হিন্দু জিন পরিবারও ওই সাহাবী জিনের কথা রাখেন। এইভাবেই সমস্যাটার সমাধান হয়েছিল। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুটি শিক্ষা আমরা পেলাম। প্রথম শিক্ষা, যে কোনো জায়গায় হুটহাট করে কোনো ধরনের জিনিস ছুঁড়ে ফেলা যাবে না। কফ, থুতু, সর্দি, কাশি, ময়লা পানি, এঁটো পানি, তারপর বিভিন্ন জায়গায় হুটহাট করে কেউ জল বিয়োগ করতে বসে যায়, এটাও ঠিক না। অন্ধকারে, ঝোপঝাড়ে, অন্ধকারে গাছের মাথায়, এই সমস্ত জায়গায় ঢিল ছোড়া কিন্তু অনেকেরই বদ অভ্যাস রয়েছে। অনেকেই দেখা যাচ্ছে যে একটা বিড়াল যাচ্ছে, কুকুর যাচ্ছে, ঢিল একটা নিয়ে তার গায়ে ছুঁড়ে মারছে। এমনও দেখা গিয়েছে সম্পূর্ণ মানে বিনা প্রয়োজনে পানিতে ঢিল ছুঁড়ে মারছে। শুধু তাই না, পানির উপর দিয়ে কোনো একটা প্রাণী যাচ্ছে, একটা ব্যাঙ যাচ্ছে বা গুইসাপ যাচ্ছে, নিজের এইমটা প্র্যাকটিস করার জন্য ওই প্রাণীটার গায়ে ঢিলটা ছুঁড়ে মারছে। প্রাণীটা মারা গেল। কি অপরাধ ছিল তার? কোনো অপরাধ নাই। সে কোনো ক্ষতিকর প্রাণীও না, সে কারো ক্ষতিও করছে না ওই সময়। তাহলে কি অপরাধে তাকে মরতে হলো? জাস্ট একটা মজার কারণে। অনেকে বন্ধুদের সাথে বাজি ধরে ইয়ারগান দিয়ে বা গুলতি দিয়ে পাখি শিকার করে, সেই পাখি তারা খানও না, ওভাবেই তাদের ডেড বডি পড়ে থাকে। এগুলো উচিত নয়, এগুলো সম্পূর্ণ অনুচিত।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আলী আশরাফ, উনি কর্মসূত্রে সিলেটে থাকতেন পরিবার নিয়ে, তবে ঘটনাটি ঘটেছিল নিজ গ্রামেই। উনি ঈদের আগে 27 রমজান কি তার একদিন পর পরিবার নিয়ে সিলেট থেকে এই গ্রামে আসছেন আর কি। তো ওনার তো সিগারেট খাওয়ার বদঅভ্যাস ছিল। উনি তারাবির নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছিলেন। তারাবির নামাজ শেষ করে মসজিদ থেকে যখন বের হয়েছেন তখন ওখানে একটা জায়গায় চলে আসছেন। জায়গাটা যে খুব নির্জন এটাও বলা যাবে না, আবার যে অনেক লোকালয় এটাও বলা যাবে না, মানে মিডিয়াম টাইপের একটা জায়গা, খুব নির্জন না আর কি। তো উনি কি করেছেন, একটা জায়গায় আসছেন, যেহেতু এশার নামাজ শেষ, ওনার জল বিয়োগ করার প্রয়োজন হয়েছে। তো উনি চিন্তা করলেন যে আগে একটা সিগারেট খেয়ে নেই, এরপর জল বিয়োগ করে বাড়ির দিকে চলে যাই। ওই সময় কিন্তু যেই জায়গাটাতে উনি দাঁড়িয়েছিলেন আশেপাশে পানি ছিল, পানি বলতে আশেপাশে ডোবা ছিল, সেখানে পানি ছিল। তো উনি একটা জায়গায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। এরপর উনি যখন জল বিয়োগ করার জন্য মাত্র একটা জায়গায় বসছেন, পাশেই ডোবা ছিল, সাথে সাথে ওনার কাছে মনে হলো কেউ যেন ওনার ঘাড়ের উপর চেপে ধরে ধাক্কা দিয়ে ওই ডোবার মধ্যে ফেলে দিয়েছে। এরপর ওই পানিতে ওনাকে ইচ্ছা মতো চুবাচ্ছে। এদিকে উনি চিৎকার চেঁচামেচি করার চেষ্টা করছেন। ওই সময় আবার কি হয়েছে, আরো কিছু মানুষজন তারাবির নামাজ শেষ করে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। ওনারা পানির মধ্যে পানির যে খলখল আওয়াজ এরকম শুনতে পান। ওনাদের সন্দেহ লাগে, ঘটনা কি, এরকম শব্দ হয় কেন, আবার গোঙানিরও আওয়াজ আসছে। তখন ওনারা হাতে থাকা টর্চ লাইট জ্বালিয়ে দেখেন যে ওইখানে একজন ব্যক্তি। ইনস্ট্যান্ট ওনারা আসলে চিনতে পারেন নাই, মানে হঠাৎ করে পানির মধ্যে কোনো ব্যক্তি যদি ডুবে থাকে বা ওরকম যদি ডুব দিয়ে ওঠে কেবল, তখন তো আসলে সাথে সাথে মানে তাৎক্ষণিকভাবে তো বোঝা মুশকিল হয়ে যায় যে এটা আসলে কে। ওনারা একটু কাছে যাবার পর বুঝতে পেরেছিলেন। তখন ওনারা দ্রুত ওইখানে নামেন। একজন প্রথমে নেমেছিলেন, তারপর আরো লোকজন চলে আসে, ওনারাও চিৎকার চেঁচামেচি করছিলেন, আরো লোকজন চলে আসে। এরপর ওখান থেকে তাকে উঠিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়। আশেপাশে তো হই হট্টগোল পড়ে যায় যেরকম ঘটনা ঘটেছে। তখন দেখা গেল যে অনেক লোকজনই চলে আসছেন, তার জ্ঞান ফেরানোর জন্য চেষ্টা করা হচ্ছে, কোনোভাবে জ্ঞান ফিরছে না। মসজিদের হুজুরকে ডাকা হয়, উনি বেশ ভালো মানের রুকিয়া জানতেন। তো উনি আসার পর ঝাড়ফুঁক করছেন, কাজ হয় না, সারা রাত কোনো কাজ হয়নি। দিনের বেলাতে আবার আসছেন, কাজ হয়নি। তখন উনি বললেন ঠিক আছে, এশার নামাজের পর আমি আবার আসবো, আশা করি এরপর ইনশাল্লাহ কাজ হবে। এর মধ্যেও কিন্তু ওনার জ্ঞান ফেরে নাই। এশার নামাজের পর হুজুর আবার আসেন। হুজুর আবার আসার পর উনি বলেন যে যেই জিনটা এই কাজটি করেছে ওই জিনের সাথে উনি কথা বলেছেন। মূলত ওই জিনটা এই পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই উনি যে সিগারেট ধরিয়ে সিগারেটের দম দিচ্ছিলেন, অর্থাৎ সিগারেট খাচ্ছিলেন, ধোঁয়া ছাড়ছিলেন, এই কারণে জিনটা ওই পথ দিয়ে যেতে পারছিল না। ওখানেই জিনটা দাঁড়িয়ে আছে, তার সিগারেট খাওয়া শেষ হলে সে যেতে পারবে। সে আবার ঘুরে যে অন্য দিক দিয়েও যাবে এটাও সে পারছিল না, কারণ সে ওই পথ দিয়েই চলাচল অভ্যস্ত। সিগারেট খাওয়া শেষ হবার পর ধোঁয়া তো চারদিকে তখনও কিছুটা থাকে, ধোঁয়া একদম বাতাসের সাথে মিলিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতেও তো অল্প কিছুটা সময় লাগে। উনি এইটুকু সময়ও দেন নাই, মানে ধোঁয়াটা ছাড়া শেষ করেই উনি জল বিয়োগ করার জন্য বসে গেছেন। যখনই জল বিয়োগ করেছেন তখন নাকি এই জল বিয়োগের ছিটে ফোঁটা ওই জিনের শরীরে লেগেছে। তখনই সে খেপে গেছে যে তোর জন্য এতক্ষণ দাঁড়ায় থাকলাম, আমি যেতে পারলাম না, আর তুই একটু সময়ও দিলি না, তুই এখনই বসে গেলি এই জায়গায়। তখন নাকি তাকে ওখানে মেরেই ফেলতো। ওই সময় লোকজন চলে আসার কারণে সে ছেড়ে দিয়েছে। হুজুর নাকি তাকে অনুরোধ করেছিলেন, হুজুরের অনুরোধ সে রাখবে বলেছে, কোনো কিছু চায় নাই যে আমাকে এটা দিতে হবে ওটা দিতে হবে, কিছু চায় নাই। এরপর নাকি সে চলে গেছে, হুজুর এমনটাই সে বলেন। এবং উনি বলেন যে হ্যাঁ এখন সে সুস্থ হয়ে যাবে। হুজুর কিছু রুকিয়া করে দেন, কিছু পানি পড়া দেন। এরপর অল্প সময় যাওয়ার পরই এই যে আলী আশরাফ কাকার জ্ঞান ফেরে। দেখা গেল আলী আশরাফ কাকা উনি ভালো করে কথা বলতে পারছেন না, ওনার একটা পা ভালো করে চলছে না। হুজুর বললেন যে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। উনি কথা বলতে গেলে ভালো করে বোঝা যেত না যে উনি কিভাবে কথা বলছেন, একদম কাছ থেকে ভালো করে শুনলে বোঝা যেত। অর্থাৎ ওনার মুখেও কিন্তু জড়তা চলে এসেছিল, যার কারণে ওনার কথা সবাই বুঝতে পারতো না।
খুব খেয়াল করে শুনলে বোঝা যেত উনি ঠিকঠাক মতো হাঁটতেও পারতেন না, লাঠিতে ভর দিয়ে হাঁটার চেষ্টা করতেন। এক রাতে ঘটে একটা ঘটনা, সেটা হলো যে ওনাদের ঘরে আগুন লেগে যায়, দাউ দাউ করে আগুন জ্বলছে। গ্রাম এলাকা তো, আগুন লাগলে কিন্তু সবাই চলে আসে, চতুর্দিক থেকে লোকজন চলে আসে, কি হয়েছে কি হয়েছে, আগুন নিভাতে হবে, যার কাছে যেটা আছে সেটা নিয়েই সবাই এগিয়ে আসার চেষ্টা করেন। তারা আসতে আসতেই দেখে একটা ঘটনা, সেটা হলো যে এই যে কাকি অর্থাৎ কাকার যিনি স্ত্রী, আগুন লাগার পর উনি তো তাড়াহুড়া করে পানি খুঁজছেন, কিন্তু এর ভিতরে দেখেন যে এই আশরাফ কাকা উনি খাটের উপর বসে খিলখিল করে বিশ্রীভাবে হাসছেন, অথচ চতুর্দিকে আগুন জ্বলছে। ওনার স্ত্রী ওই সময়ে যতটুকু পেরেছেন পানি ঢেলেছেন, পরিবারের অন্য সদস্যরাও চেষ্টা করেছেন, আর ওই সময় তো অনেক লোকজন চলেই আসে, ততক্ষণ অবশ্য আগুন নিয়ন্ত্রণে চলে আসে। কাকা ওভাবে কেন হাসছিলেন এটা কিন্তু কারো বোধগম্য হচ্ছে না, কারণ তার তো এখন সমস্যা থাকার কথা না, ওই দিনটা তো চলে গেছে। এর কয়েকদিন পর কাকার পরিবার থেকে সিলেটে চলে যান বেশ কয়েকজন। উদ্দেশ্য একটা ছিল, সেটা হচ্ছে কাকা সিলেটের যে এলাকায় থাকতেন ওখানে নাকি একটা বিশেষ গোষ্ঠী আছে, তারা বিভিন্ন ধরনের ঝাড়ফুঁক করে, তবে ঝাড়ফুঁক করার পদ্ধতিটাও বেশ অদ্ভুত। তারা ঢোল এই টাইপের জিনিস নিয়ে বাদ্যবাজনা করে ঝাড়ফুঁক করেন, তাতে নাকি বিভিন্ন মানুষের কিছু কাজও হয়েছে। এই কারণেই চাচার পরিবার, চাচার স্ত্রীও, উনি তো এই বিষয়টা দেখেছিলেন, যখন পরিবারের সাথে আলোচনা করেছিলেন তারাও বলেন যে ঠিক আছে, সে তো হাঁটতে পারছে না, দেখা যাক কোনো সমস্যার সমাধান হয় কিনা, কারণ এদের ঝাড়ফুঁকে নাকি শরীর অবশ হয়ে যাওয়া থেকে অনেকেই নাকি মুক্তি পেয়েছেন, বা অবশ হয়ে গিয়েছিল ঠিক হয়ে গেছে, এমন নজির আছে বা উদাহরণ আছে বলে ওনারা যেহেতু জানতেন, এই জন্যই মূলত চাচাকে ঝাড়ফুঁক করানোর জন্য ওদেরকে নিয়ে আসার একটা চেষ্টা করেছিলেন। যেহেতু তাদেরকে চিনতেন, ওই ঠিকানা অনুযায়ী যান, তাদেরকে নিয়েও আসেন এই গ্রামে, এই বাগমারা গ্রামে নিয়েও আসা হয়। তারা আসার পর জানান যে 7 দিন এই কাজ করতে হবে, শুধু রাতের বেলা। প্রথম রাতে যেটা হলো সেটা হলো এই উঠোনের মাঝখানে একটা গর্ত করা হলো, চাচাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিকে অর্থাৎ কোমরের যে চতুর্দিকে নরম মানে আলগা মাটি না রেখে ওখানে মাটি দিয়ে লেপে দেয়া হয়। তারপর 7টা আমের পাতা আরো কিছু জিনিস দিয়ে ওই অদ্ভুত বিচিত্র পদ্ধতিতে নাচ গান করে ঢোল তবলা বাজিয়ে ঝাড়ফুঁকের চেষ্টা চলছে। প্রথম রাতে এভাবে হয়। দ্বিতীয় দিন যখন কাজ চলছিল তখন কাজ শেষও হয়ে গিয়েছে, তারপর আবার ওখান থেকে তো তুলে ফেলা হয়েছে। চাচা বলেন যে উনি ওয়াশরুমে যাবেন, যেহেতু ঠিকঠাক মতো উনি হাঁটতে পারতেন না। তবে বিষয়টা এরকম না যে উনি কারো মানে সাহায্য সহযোগিতা নিয়েই সবসময় চলতে হতো। তো ওয়াশরুমে গিয়েছেন, ওয়াশরুম থেকে ঠিকঠাক মতো ফ্রেশ হয়ে বেরো হয়ে এসেছেন। এরপরে হঠাৎ করে তার গলা দিয়ে রক্ত পড়া শুরু হয়, অর্থাৎ রক্ত বমি শুরু হয়ে গেছে, শুধু রক্ত আর রক্ত। সবার সামনেই ছটফট করতে করতে উনি মারা যান। ওখানে যারা ঝাড়ফুঁক করার জন্য আসছেন তারাও বেশ অবাক হয়ে যান। এরপর হুজুরকে ডাকা হয়। ওই হুজুরকে ডাকা হলে উনি নাকি প্রথমে আসতে চাচ্ছিলেন না। কারণ কি, উনি কেন আসতে চাচ্ছিলেন না? হুজুর মানে উনি পরে জানালেন যে এই যে যাদেরকে নিয়ে আসা হয়েছে এদেরকে নিয়ে আসাটা ঠিক হয়নি, আর জিন সে প্রতিশ্রুতি রক্ষা করেনি, কারণ তার মনের মধ্যে অন্য জিনিস ছিল। যেহেতু সে কোনো কিছু নেয়নি, এমনিতেই চলে গেছে, এই জন্য হুজুর বিষয়টা কিন্তু অবজার্ভ অর্থাৎ উনি পর্যবেক্ষণে রেখেছিলেন যে আসলে বিষয়টা কি হয়, বিষয়টা কোন দিকে মোড় নেয়। এর মধ্যে এই ব্যক্তিদেরকে যখন সিলেট থেকে নিয়ে আসা হয়েছে এবং এইভাবে উদ্ভট পদ্ধতিতে যখন ঝাড়ফুঁক চলছে, বিষয়টা হুজুর আসলে মোটেও ভালোভাবে নেন নাই। এই জন্য হুজুরকে ডাকলে উনি আসতে চান নাই। হুজুর চিন্তা করেছেন যে এই আলী আশরাফ কাকার পরিণতির জন্য তার পরিবারের সদস্যরাই দায়ী। এই কারণে দায়ী যে তারা হুজুরের সাথে পরামর্শ না করে এই ধরনের একটা আজব পদ্ধতিতে ঝাড়ফুঁক করাতে গিয়েছিলেন। আর এই কারণেই মূলত তার মৃত্যুটা আরো দ্রুত হয়েছে। হুজুর যদি পদ্ধতিটা সম্পর্কে ভালো মতো অবগত না হতেন, অবগত বলতে বোঝাচ্ছি যে এই যে যেই পদ্ধতিতে কাজটি করা হয়েছে এটা তো হুজুর আসলে ওইভাবে ভালো করে জানতেন না যে কোন পদ্ধতিতে, শুধু এতটুকুই হুজুর জেনেছিলেন এই ধরনের বিচিত্র পদ্ধতিতে তার চিকিৎসা চলছে। এটা তো আসলে শরিয়া এলাও করে না এই ধরনের পদ্ধতিটা। হুজুর মনক্ষুণ্ণ হন এবং এই কারণে হুজুর এই বিষয়ে তার জিনেদের সাথে আলোচনা করেননি, যে তার পরিবার
যেটা ভালো মনে করে সেটাই তো বেছে নিয়েছে, আমার সাথে তো আর পরামর্শ করেনি, আমি এখন আগ বাড়িয়ে কিছু করতে যাব তখন আর একটা সমস্যা হতে পারে। এই জন্য হুজুর এই বিষয়টা নিয়ে আর আগান নাই। পরবর্তীতে যখন এই দুর্ঘটনা ঘটলো, হুজুর মন খারাপ করে উনি আর এদিকে আসতেও চান না। হ্যাঁ, এসেছিলেন, পরে এসেছিলেন, উনি বললেন যে আসলে জিনটা সে আবার ফেরত এসেছিল। সে এসে মূলত যে কাজটি করেছে, শুরুর দিকে সে খুব একটা সুযোগ পাচ্ছিল না। এই ধরনের উদ্ভট পদ্ধতিতে যখন চিকিৎসা শুরু করা হয়, তখন কাকার শরীরের বাইরে থাকা যে একটা নিরাপত্তা বেষ্টনী রুকিয়ার মাধ্যমে করা হয়েছিল সেটা ভেঙে যায়। কাকা যখন ওয়াশরুমে গিয়েছেন তখন ওই জিনটা তার শরীরের মধ্যে ঢুকে সবকিছু নষ্ট করে দিয়ে চলে গেছে। ওয়াশরুম থেকে বের হওয়ার পরই এই কারণে কাকার মৃত্যু হয়েছে। তো এটাই ছিল ঘটনা। এটা নাকি ওই বাগমারা গ্রামের অনেকেই জানেন। এটাও আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনার পর চতুর্দিকে এই ঘটনার যেই বিষয়বস্তু কিভাবে হয়েছে সবার মুখে মুখে ছড়িয়ে গিয়েছিল। প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু সবসময় বলি, আমরা বলি বিষয়টা এটা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই বিষয়ে সতর্ক করেছেন আমাদেরকে। ফলদার বা ছায়াদার গাছের তলায়, গর্তের ভেতরে, এলোমেলো কোনো জায়গায় আমরা যেন কোনো নাপাকি না ফেলি। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আফনান ভাই। এবারের ঘটনাটাও অনেক বেশি ভয়ের আর সুন্দর ছিল। প্রিয় লিসেনার্স, আজকের পর্বটি এখানেই শেষ করছি। আগামীকাল ঠিক রাত 10টায় আবার নতুন পর্ব নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি ভূত.com স্টুডিও FM এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।